বেশ, ঠিক আছে, পজিশন ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ বেশ, আজকে যেটা টপিক সেটা হচ্ছে মিলার ইন্ডিসেস আর ব্র্যাগস ল। তো পড়া আছে একটু করে, না পড়া নেই? মিলার ইন্ডিসেস বা ব্র্যাগস ল পড়া আছে না, একদমই নতুন? নতুন নতুন পড়া নেই। এত টাইম লাগলো বলতে? মাইকের ঠিক কাছে আছে। হাত দিয়েছি। হ্যাঁ, বেশ। তো খুব ইম্পর্টেন্ট টপিক এটা। এটা থেকে প্রশ্ন একদম মাস্ট। সলিড স্টেটের দুটো পার্ট থাকে, প্রথম দিকের একটা পার্ট থাকে আর শেষের দিকে একটা পার্ট থাকে। তো জেনারেলি অপশন থাকে বড় প্রশ্নগুলোর, যে 10 নম্বরের প্রশ্ন থাকে তাতে প্রথম দিকের সাথে একটা বড় শেষের দিকে একটা 10 নম্বর অথবা থাকে, 5 নম্বরটা অথবা থাকে। ওই জন্য যাদের শেষের দিকটা খুব কঠিন লাগে তারা যদি প্রথম দিকটা ঠিকঠাক করে পড়তে পারে তাহলে প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষার জন্য। বেশ, তো আমাদের আর কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি সেগুলো হয়েছে, কারণ আগের দিনে আমি সেগুলো করাতাম, কিন্তু যেহেতু সবাই বলছিস তোরা যে পরীক্ষা আছে, ইয়ে আছে, তারা আছে, ওই জন্য বাড়ির কাজ দিয়ে দিয়ে আমি সেগুলো ছেড়ে দিচ্ছি। আদারওয়াইজ ইন্টারপ্লানার স্পেসিং ফিসিং গুলো যেগুলো ছিল সেগুলো আরো কিছু ডেরিভেশন করাতাম, বা অ্যাটমিক রেডিয়াস, প্যাকিং ফ্র্যাকশন, এগুলো সব বাদ দিয়েছি। এগুলো 11 আছে ধরে নিয়ে আমি স্কিপ করছি। এরপরেও যদি কোনো ইয়ে থাকে যে স্যার এটা পড়িয়ে না, এটা হয়ে আছে, তাহলে আমাকে জানিয়ে দিস আগে থেকে, তাহলে সেটা বাদ দিয়ে আমি নেক্সট টপিকে চলে যাব। তো মিলার ইন্ডিসেস, তো এর অনেক সিম্বল আছে। প্রথম কথা হচ্ছে মিলার ইন্ডিসেস যারা মোটামুটি একটু বই টই ঘেটেছে তারা জানে যে এটাকে এইভাবে লেখা হয়, HKL। কখনো কখনো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, কখনো থার্ড ব্র্যাকেট HKL এইভাবে লেখা হয়, কখনো সেকেন্ড ব্র্যাকেট এইভাবে লেখা হয়, আবার কখনো অ্যাঙ্গেল ব্র্যাকেট HKL এইভাবে লেখা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মিলার ইন্ডিসেসের সংখ্যা, মানে যতগুলো ইন্ডেক্স ব্যবহার করব তাদের সংখ্যা বাড়তে পারে। তো হেক্সাগোনাল ল্যাটিসের ক্ষেত্রে এর সংখ্যা আর একটা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করি HKIL। এই এতগুলো দিয়ে আমরা মিলার ইন্ডিসেস কে রিপ্রেজেন্ট করি, বা এইভাবে লিখি, আমরা ইন্ডিকেট করি এইভাবে। মানে কি পরে বলছি, প্রত্যেকটি ব্র্যাকেটের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। আর ইউজেস, কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা এটাকে। তো অল দ্য ল্যাটিস পয়েন্টস আর সিচুয়েটেড অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অ্যান্ড ডিরেকশন ফ্রম দ্য অরিজিন। কোনো একটা অরিজিন তুমি চুজ করো, আর এটা একটা ল্যাটিস পয়েন্ট, তো এটা A ভেক্টর, এটা আর একটা ল্যাটিস পয়েন্ট, এটা B ভেক্টর, এটা C ভেক্টর। তো এই যে আমরা বিভিন্ন ল্যাটিস ভেক্টর ইউজ করি ল্যাটিস পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করার জন্য, আর দে আর লোকেটেড এট ডিফারেন্ট ডিরেকশন এন্ড ডিফারেন্ট পজিশনস ফ্রম দ্য অরিজিন। তো এক একটা ইন্ডিভিজুয়ালি অ্যাটমের পজিশন ব্যবহার করতে, মানে প্রকাশ করতে আমরা মিলার ইন্ডেক্স ব্যবহার করি, মিলার ইন্ডেক্সেস ব্যবহার করি। হ্যাঁ, তো অল ল্যাটিসেস বা ল্যাটিস বলবো না, অল ল্যাটিস পয়েন্টস আর located at different positions and direction. Different positions and direction are located করে from origin. So to indicate direction আমরা HKL থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো is written। কি বললাম, প্রত্যেকটি অ্যাটমের আইডেন্টিটি আছে আলাদা আলাদা, তার নিজস্ব পজিশন আছে ফ্রম এনি আরবিটারি অরিজিন, আর এর পজিশন বোঝাতে গেলে থার্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা। আবার এই যে ল্যাটিস পয়েন্টগুলো আছে, সেই ল্যাটিস পয়েন্টগুলো নিয়ে আমরা বেশ কিছু প্লেন কল্পনা করতে পারি। যেমন এখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এরকম করে বিভিন্ন ল্যাটিস পয়েন্ট আছে এগুলো, আর আমি এটাকে নিয়ে একটা প্লেন কনসিডার করলাম, এটা একটা প্লেন কনসিডার করলাম। এরকম প্লেন আরো থাকতে পারে, এখানে ল্যাটিস পয়েন্ট আছে সাপোজ, আরো প্লেন বিভিন্ন রকম আমরা দেখেছি 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম প্লেন আমরা কনসিডার করতে পারি।
তাহলে সেক্ষেত্রে কি এটা এক নাম্বার ইউজ। দুই নাম্বার যেটা ইউজ সেটা হচ্ছে এ ল্যাটিস consists of number of planes which have different positions. So to indicate the positions of planes, এক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি HKL। আশা করি বোঝা গেল যে এই ইন্ডেক্স গুলো ব্যবহার করার মিনিং বা ব্র্যাকেটের মিনিং হচ্ছে যে যদি থার্ড ব্র্যাকেট ইউজ করি আমরা তাহলে বুঝবো কোন একটা ল্যাটিস পয়েন্টের আইডেন্টিটি বোঝাচ্ছি আমরা, তার পজিশন ডিফারেন্ট পজিশন বোঝাচ্ছি। আর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি উইদাউট এনি কমা, এখানে কোনো কমা নেই কিন্তু HKL, তো ফার্স্ট ব্র্যাকেট যদি ইউজ করি তাহলে এক একটা প্লেনকে সিগনিফাই করবে, মানে 0 0 1 1 0 0 সেগুলো এক একটা কারেসপন্ডিংলি প্লেন বোঝাবে। তো এটা হচ্ছে ইউজেস। মাঝে মাঝে ইউজেস দেয় যে ল্যাটিস মিলার ইন্ডিসেস কোথায় ইউজ করবো বা কি ইউজ করবো, তখন এই দুটো পয়েন্ট লিখে দিতে হবে। এবার কিভাবে পয়েন্টগুলোকে আমরা দেখাই দেখি। সাপোজ আমার কাছে একটা ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস আছে, সাপোজ 1D ওয়ান ডাইমেনশনাল, আর ধরো না এটা একটা ল্যাটিস পয়েন্ট, এটা একটা ল্যাটিস পয়েন্ট, এটা একটা ল্যাটিস পয়েন্ট, সব ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস পয়েন্ট। আর কোনো একটা অরিজিন চুজ করো, এটা তোমার অরিজিন করেসপন্ডিংলি, দিস ইজ দ্য অরিজিন। আর এটা তোমার এ ভেক্টর, প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর এ ভেক্টর। আর এ ভেক্টরকে যদি লিখি আমরা, মানে এ ভেক্টরের হেল্প নিয়ে পুরো ল্যাটিসটাকে আমরা ডেসক্রাইব করতে পারি উইথ এ ভেক্টর সাপোজ আর বা টি, যা বলবো তার ইজ ইকুয়াল টু কি হয় এন এ, এরকম। যেখানে এন ইজ ইকুয়াল টু যদি এই পয়েন্টের জন্য হয় তাহলে এন ইজ ইকুয়াল টু 1, যদি এইটার জন্য হয় তাহলে এন ইজ ইকুয়াল টু 2 এন্ড সো অন। তাহলে প্রথম দিনে আমরা এরকম বলেছি যে একটা ল্যাটিস প্যারামিটার ডিফাইন করি এ, তো সেই ল্যাটিস প্যারামিটারকে কিছু ইন্টিজার দিয়ে যদি গুণ করি তাহলে তার করেসপন্ডিং পয়েন্টস গুলো এক একটা ল্যাটিসের আইডেন্টিটি বোঝাবে। আর এই এনটা কি আমরা বলছি এইচ, এন ইজ ইকুইভ্যালেন্ট টু এইচ। তার মানে কি, তার মানে আমরা এর যে এই যে ল্যাটিস পয়েন্ট এর যে মিলার ইন্ডেক্স সেটাকে আমরা বলবো এইচ। এটা একটা পয়েন্ট, তার লোকেশন বোঝাচ্ছে। তো যেহেতু ওয়ান ডাইমেনশনাল সুতরাং আর আমাকে 0,0 বলা দরকার নেই, বিকজ ইট ইজ ওয়ান ডাইমেনশনাল। তো এইচ এর মান 1 2 3 4 যা আছে ইন্টিজার ভ্যালু যেটা পাবো আমরা সেটা মিলার ইন্ডেক্স দিয়ে আমরা প্রকাশ করব। যেমন যদি আমাকে বলে যে এইটার কত, তাহলে এটা তোমার হয়ে যাবে r equal to 2a, তাহলে 2 is the Miller index of this point। আর যদি এই পাশ বরাবর চলে আসো তুমি, এদের 2a বললাম, যদি উল্টো দিকে চলে আসো তাহলে এটা তোমার আরবিটারি অরিজিন, দিস ইজ a and this is 2a, so এটা -2a। তাহলে এর যে মিলার ইন্ডেক্স হবে সেটা হচ্ছে -3, কিন্তু -3 কে লেখা হয় ঠিক এইভাবে 3 বার, দ্যাট ইজ। তাহলে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। তো ওয়ান ডাইমেনশনাল তুমি যে কোনো দিকে ইউজ করো, জাস্ট একটা ইন্ডেক্স তোমার কাছে লাগবে। টু ডাইমেনশনাল যদি হয় তাহলে একটা হবে না, তাহলে এই দিক বরাবর একটা ইন্ডেক্স লাগবে, সেটাকে বলছে এন বা এইচ। ওই দিক বরাবর ইন্ডেক্স ইউজ করছো, সেটাকে আর একটা কিছু নাম দিতে হবে আমাকে। তাহলে টু ডাইমেনশনাল ক্ষেত্রে কি হবে, 2D এরকম ল্যাটিস পয়েন্ট আছে, কোন একটা অরিজিন চুজ করো, এটা তোমার এ ভেক্টর আর এটা তোমার বি ভেক্টর, বিভিন্ন শেপের হতে পারে, একদিন পড়েছি আমরা 5টা শেপ হতে পারে। তার ইজ ইকুয়াল টু n1 a ভেক্টর প্লাস n2 b ভেক্টর। তার মানে কি এটা নাও হতে পারে n1 into 1, তুমি যেমন চুজ করবে। যদি n1 is equal to 1 হয়, n2 is equal to 1 হয়, তাহলে তুমি এই পয়েন্টটা পেতে পারো, 1 1 পয়েন্ট পেতে পারো। তাহলে n1 n2 উইথ থার্ড ব্র্যাকেট, তার মানে যদি এই বিন্দুটা হয় তাহলে এটা 1 1, এটা হচ্ছে এই বিন্দুর মিলার ইন্ডেক্স বা মিলার ইন্ডিসেস বলবো। দুখানা লাগছে আমার n1 n2, আর সেটাকে আমরা বলবো নাম দেবো এইচ, তো একটা দিয়েছি আর একটা লাগলো এক্সট্রা, সেটাকে বললো কে, এইচ এন্ড কে। আর যদি এই পাশ বরাবর চলে আসো, এই পাশ বরাবর এইটার যদি লোকেশন দরকার হয় তাহলে একটা ইন্ডেক্স মাইনাস হতে হবে। যদি এটা সাপোজ তোমার আরো একটু দূরে এসছো, এখানে চলে এসছো, এখানে তোমার দরকার, তাহলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তার মানে এটা কত, এটা হচ্ছে -2a, এটা কত সাপোজ -3a 3b। তাহলে এই বিন্দু যেটা সেটা হচ্ছে -2 -3, তার মানে এই বিন্দু যেটা মিলার ইন্ডিসেস সেটা হচ্ছে এইচ এল
আর তার মান হচ্ছে 2 বার and 3 বার। এবার এই যে মিলার ইন্ডেক্স ব্যবহার করেছি, ইট শুড বি সিম্পলিফাইড and smallest। একদম সিম্পলিফাইড ফর্মে এখানে আনতে হবে। যদি কমন টমন কিছু করা যায়, যদি কোনো একটা মিলার ইন্ডেক্স তোমার এরকম হয় যে 4,2 এরকম, তাহলে এখান থেকে 2 কমন নাও, তাহলে এখানে 2,1 এই সিম্পলিয়েস্ট ফর্মটা হবে মিলার ইন্ডেক্স। যদি এটা 2 বার হয় তাহলে এটা 1 বার হয়ে যাবে, ঠিক আছে? তো ইট শুড বি simplified and smallest, simplified and smallest। আর নেক্সট হচ্ছে 3 ডাইমেনশনাল কেস। তো 3 ডাইমেনশনাল কেসে যখন তুমি আসবে তখন তোমার আরো একটা এক্সট্রা লাগবে, এ ভেক্টর, বি ভেক্টর, আর একটা সি ভেক্টর লাগবে, আর তার করসপন্ডিংলি 3খানা ইন্ডেক্স দিয়ে তোমাকে মিলার ইন্ডিসেস দেখাতে হবে। কিরকম সেগুলো? ধরুন একটা 3 ডাইমেনশনাল কেস আছে তোমার কাছে এরকম, আর বিভিন্ন জায়গায় ল্যাটিস পয়েন্ট গুলো আছে। সিম্পল কিউবিক স্ট্রাকচার নিয়েছি আমরা। এটা তোমার এ ভেক্টর, বা এটা তোমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এবিসি 3খানা ল্যাটিস প্যারামিটার চুজ করলাম, আর এদের রেসপেক্টে বাকিগুলোকে আমরা ডিফাইন করব। এবার কোনো একটা ল্যাটিস পয়েন্টে তুমি আইডেন্টিটি জানতে চাও, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি বলবো, n1 এ ভেক্টর প্লাস n2 বি ভেক্টর প্লাস n3 সি ভেক্টর। তার মানে কি n1 n2 and n3 থার্ড ব্র্যাকেট দ্যাট ইজ ইকুয়াল টু h k and l। এই 3খানা ইন্ডেক্স তোমার লাগবে, তবে তুমি একটা পয়েন্টকে ডিফাইন করতে পারো, যেমন এটা। এবার n1 n2 মান যা কিছু হতে পারে, হ্যাঁ। আবার এর ম্যাগনিটিউড বের করতে পারো তুমি, এই যে পয়েন্টের কত দূরে আছে অরিজিন থেকে, তো তার ম্যাগনিটিউড বের করতে পারো মডুলাস বের করে। তো সাপোজ কোনো একটা পয়েন্ট যদি তুমি দেখো এখানে, সাপোজ একটা ল্যাটিস পয়েন্ট তুমি ডিফাইন করতে চাইছো, সেটা এক্স অক্ষের ওপরে এরকম, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, আর এটা তোমার জেড অ্যাক্সিস, আরবিট্রারিলি চুজেন। তো এই দিক বরাবর যে তুমি এই ভেক্টরকে প্রকাশ করতে পারো কিভাবে, 3 ডাইমেনশনাল কেস। তো এটাকে প্রকাশ করছো, সাপোজ একটা ট্রান্সলেশনাল ম্যাট্রিক্স ভেক্টর নিয়েছো, সাপোজ টি এক্স ইকুয়াল টু 1a প্লাস 0b প্লাস 0c। একটা ভেক্টর নিলাম, ট্রান্সলেশনাল ল্যাটিস ভেক্টর নিলাম একটা tx হচ্ছে 1a 0b and 0c। তার মানে কি? তার মানে হচ্ছে শুধুমাত্র x অক্ষ বরাবরই এর 1 কম্পোনেন্ট আছে, মানে ছেদ করেছে x ইজ ইকুয়াল টু 1 এ, কিন্তু b অ্যাক্সিস বরাবর যায়নি এবং c অ্যাক্সিস বরাবর বা z অ্যাক্সিস বরাবর যায়নি। তাহলে যে h কে l সেটা হচ্ছে 1 0 0। আর এর যদি ম্যাগনিটিউড হিসাব করো, tx এর যদি মড হিসাব করো, তাহলে এটা √1 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার দ্যাট ইজ 1। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টে যেটা মিলার ইন্ডেক্স সেটা হচ্ছে 1 0 0। সিমিলারলি যদি আমরা y অ্যাক্সিস বরাবর ty বের করি, তাহলে সেটা বেরোবে 0a প্লাস 1b প্লাস 0c। তাহলে এই যেটা মিলার ইন্ডেক্স hkl থার্ড ব্র্যাকেট, তার ভ্যালু হচ্ছে 0 1 and 0। Similarity is that যে এর যদি ম্যাগনিটিউড বের করো ty, তাহলে it is also the same magnitude of that 0 square plus 1 square plus 0 square that is equal to 1। তাহলে তার মানে কি? তার মানে এদের প্রত্যেকটি ল্যাটিস পয়েন্টের ইন্ডেক্স আলাদা, কিন্তু কিছু একটা সিমিলারিটি আছে এদের মধ্যে, যেটা হচ্ছে যে অরিজিন থেকে এদের যে ডিস্টেন্স, যে ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর যেটা, সেই তার মড যেটা, সেটা সেম। যদি আমরা সি অ্যাক্সিস বরাবর দেখতাম, তাহলে tz it is also equal to 1। So they are the member of a family। কারোর 1 0 0, কারো 0 1 1, কারো 0 1 0, ঠিক এরকম, এটা করে ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে একটা ফ্যামিলির মেম্বার হিসেবে দেখা হয়, যাদের সবার ক্ষেত্রে ম্যাগনিটিউড হচ্ছে 1। আর সেই ফ্যামিলিটাকে একসাথে লেখা হয় থার্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাহায্যে। কিরকম?
ফ্যামিলি অফ ডিরেকশন সেটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে পারো তুমি 1 0 0, যেটা প্রথম চুজ করেছিলাম আমরা সেটা। এর ভেতরে কতগুলো মেম্বার্স আছে? মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, যাতে সবার ম্যাগনিটিউড হচ্ছে 1, মড ভ্যালু অফ দ্য ট্রান্সলেশন ভেক্টর ইজ ইকুয়াল টু 1। কতগুলো দেখে নাও, 1 0 0, 0 1 0, 0 0 1, এই তিনটে। আর এদের প্রত্যেকের বার, মানে কোনো একটা অরিজিন চুজ করো আর তার উল্টো দিকে ইনভার্স গুলো, যেমন তুমি এটাকে এ ভেক্টর বলছো, এটার জন্য 1 0 0, ঠিক এইটা যদি দেখো তাহলে এটা 1 বার 0 0 হয়ে যাবে। তো সবার একটা করে বার, 1 বার 0 0, দেন 0 1 বার 0, দেন 0 0 1 বার। তো ছখানা এইচ টাইপ বা সিম্পল কিউবিক টাইপ তুমি মেম্বার পেলে 6, টোটাল নাম্বার হচ্ছে 6। সিমিলারলি যদি আমাদের ফেস ডায়াগোনাল টাইপের হয়, এটা যেমন সিম্পল কিউবিক হলো, যদি তুমি বিসিসি টাইপের দেখো বা এফসিসি টাইপের দেখো, তাহলে এদের মেম্বারের সংখ্যা বাড়বে। কারণ এফসিসি যদি হয়, ফেস সেন্টার যদি হয়, তাহলে আমরা জানি যে ফেসেও থাকে একটা করে অ্যাটমস, অ্যাঙ্গেলে আছে এবং ফেসেও আছে। তো তাদের আরো লোকেশন বাড়াতে হবে এবং প্রত্যেকটির আইডেন্টিটি দেখাতে হবে, এবং এটা সবার ম্যাগনিটিউড সেম হবে, √2। আমরা করব কিছু কিছু প্রবলেম। তো প্রত্যেকটি পয়েন্টে, যদিও পয়েন্ট লোকেশনটা থেকে প্লেন লোকেশনটা বেশি ইম্পর্টেন্ট মিলার ইন্ডিসেসের জন্য। তো যদি তুমি এফসিসির জন্য দেখো, তাহলে এটা বেরোবে 1 1 0 টাইপের। এদের ফ্যামিলি মেম্বার ইজ রিটেন অ্যাজ 1 1 0। তার মানে ম্যাগনিটিউড কত? √1² + 1² + 0², তার মানে হচ্ছে √2, এরকম। এটা যেমন 1, সেরকম এটা √2। আর এদের মেম্বারগুলোকে যদি এক জায়গায় লিখি, তাহলে এই সব 1 1 0 টাইপের হবে। হ্যাঁ, দুটো 1 একটা 0। আর এদের পারমিটেশন করে যত রকম হয় তোমাকে দেখা যাবে। শুধু সবই 1 1 0 হবে তার কোনো মানে নেই, মানে তোমাকে এফসিসির যতগুলো পয়েন্ট আছে সবাইকে বলবো না আমরা, তাদের যে ভ্যালুগুলো থাকবে, তো ভ্যালুগুলো দেখে তোমাকে ঠিক করতে হবে যে কটা পয়েন্ট হবে। তো যদি হিসাব করে দেখো এখানে, তো এটা বেরোবে 1 1 0, 0 1 1, 1 0 1, তারপর এরকম চলছে এন্ড সো অন, 1 বার 1 বার 0, এরকম করে সো অন। তো এরকম ডট 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 12 মেম্বার্স, 12টা মেম্বার্স রয়েছে এদের ফেস ডায়াগোনালে। সিমিলারলি এফসিসি যেটা, এটা এফসিসি, বিসিসি যদি করো বডি সেন্টারের ক্ষেত্রে, তাহলে একে লেখা হয়েছে কিভাবে 1 1 1, মানে প্রত্যেকটি পয়েন্টের আইডেন্টিটি আগের মতো করে বিসিসি আঁকবে, দিয়ে প্রত্যেকটি পয়েন্টকে প্রকাশ করবে টিএক্স ভেক্টর বা আরএক্স ভেক্টর দিয়ে, যে তাদের একটা ইন্ডেক্সকে বিভিন্ন, মানে এফসিসির জন্য যতগুলো মেম্বার্স আছে তাদেরকে সব জায়গায় বের করবে, লিখবে। তো এটা যেটা বেরোবে সেটা হচ্ছে ওই সব তিনটে করে 1 বেরোবে, 1 1 1 1 1 1 বার 1 1 বার 1, হ্যাঁ 1 বার 1 1, এরকম সব বেরোবে, সব থার্ড ব্র্যাকেট এরকম করে যতগুলো বিসিসি আন্ডারে যতগুলো পড়ছে টোটাল সো অন 8 মেম্বার্স। ঠিক আছে, তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে এক একটা আইডেন্টিটিকে প্রকাশ করতে গেলে, মানে এক একটা ল্যাটিস পয়েন্টকে যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে আমার থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং থার্ড ব্র্যাকেট ইউজ করে তাদেরকে একই অন্তর্ভুক্ত, মানে একই ফ্যামিলির মেম্বার করা হবে যখন তাদের ম্যাগনিটিউড সেম হয়ে যাবে বা কিছুটা সিমিলারিটি থাকবে, তাদের একই ফ্যামিলির অন্তর্গত যখন হবে তারা। আবার মিলার ইন্ডিসেস প্লেন বোঝাতে ব্যবহার করা হয়, তখন আমরা কি বলি? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। ডিফারেন্ট প্লেন, ডিফারেন্ট ল্যাটিস পয়েন্টের লোকেশন বোঝানোর জন্য মিলার ইন্ডিসেস ব্যবহার করা হয়। তো সাপোজ মিলার ইন্ডিসেস অফ প্লেন, এরকম কিরকম হবে? সাপোজ 2 ডাইমেনশনাল ক্ষেত্রে তোমার 2D কেস, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, আর এটা একটা স্ট্রেট লাইন আছে, এটা তোমার আরবিট্রারি একটা অরিজিন ও, আর এটা x ইকুয়াল টু a, এটা হচ্ছে x ইকুয়াল টু b, y ইকুয়াল টু b। তাহলে এই যে ইকুয়েশন, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের যেটা ইকুয়েশন, সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সেটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1।
ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি হয়ে পেলাম? কনসিডার এ স্ট্রেট লাইন হুইচ ইন্টারসেপ্ট দ্য অ্যাক্সিস অ্যাট x equal to a and y is equal to b. তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ with a negative slope, তো y by b plus x by a equal to 1, এটাকে এই পাশে নিয়ে গেলে নেগেটিভ স্লোপ পাবে। সিমিলারলি x y z তিনখানা অ্যাক্সিস যদি চুজ করো, আর যদি এবার বলি x equal to a তে কাট করেছে, y is equal to b তে কাট করেছে, আর z is equal to c তে কাট করেছে, তাহলে এই তিনটাকে মিলে তুমি একটা প্লেন কনসিডার করতে পারো এবার, আর লাইন হবে না। যেহেতু দুটো অ্যাক্সিস যখন ছিল, মানে 2 ডাইমেনশনাল কেস যখন ছিল, তখন তুমি একটা লাইন কনসিডার করেছো। যখন 3 ডাইমেনশনাল কেসে এসেছো, তখন তোমাকে তিনটে পয়েন্টের কথা বলতে হচ্ছে। আচ্ছা, তিনটে পয়েন্টকে নিয়ে একটা লাইন হবে না, স্ট্রেট লাইন হবে না, প্লেন হবে। হ্যাঁ, তো কনসিডার 3D ক্ষেত্রে 2D 3D হয়ে গেলে 2D টা অটোমেটিক হয়ে যাবে। তো কনসিডার এ প্লেন which intercepts x, y and z axis at x equal to a, y is equal to b and z is equal to c. আর ইকুয়েশন অফ প্লেন কি? ইকুয়েশন অফ প্লেন সেটা হচ্ছে x by a plus y by b plus z by c equal to 1। যেমন সরলরেখার ইকুয়েশন ঠিক এরকম হয়, ঠিক সেরকম প্লেনের ইকুয়েশন x by a plus y by b plus z by c। এটা বোঝায় x equal to a তে কাট করেছে সেই প্লেনটা, y is equal to b তে কাট করেছে, আর z is equal to c তে কাট করেছে। এবার কি, কোন একটা প্লেন আমরা ল্যাটিসের যে ল্যাটিস পয়েন্ট যেগুলো আছে, সেই পয়েন্টগুলোকে নিয়ে যে আমরা যে প্লেন কনসিডার করব, ইট ইজ নট নেসেসারি দ্যাট দ্য ইন্টারসেপ্টস আর ইন্টিজার্স। ইন্টিজার্স নাও হতে পারে, এটা তুমি এখানে একটা প্লেন কনসিডার করতে পারো এরকম করে। প্লেন তো কনসিডার করতে, প্লেন তো নেই, প্লেন আমি কনসিডার করছি, তো আমি এখানে যতটা এ ছিল তার অর্ধেক জায়গায় আমি এটাকে কাট করেছি। আবার হয়তো কাটই করলো না, ধরো তোমার এরকম কিছু একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা তোমার একটা প্লেন। তো এমন প্লেন আমরা কনসিডার করব যে প্লেনগুলো কোনো একটা অ্যাক্সিস কাটই করবে না। এখানে একটা প্লেন তুমি কনসিডার করেছো এরকম, এই প্লেনটা কখনোই এই জেড অ্যাক্সিসকে কাট করবে না, কখনোই এক্স অ্যাক্সিসকে কাট করবে না, বাট ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে এই বিন্দুতে। তো প্লেন মানে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, জেড ইকুয়াল টু সি, এখানে যে কাটিং পয়েন্ট যেগুলো, ইন্টারসেপ্ট যেগুলো, সেগুলো যে ইন্টিজার হবে না, বা নাও হতে পারে, দে মে বি লেস দেন ফ্র্যাকশন, লেস দেন 1 and maybe fraction and maybe infinity also, কোথাও কাট করবে না, মানে they will cut at infinity। ঠিক আছে, তাহলে কি, it's not necessary that the intercepts are integers হতেই হবে তার কোনো মানে নাই, maybe they may be fraction or infinity, তারা ফ্র্যাকশন হতে পারে, ইনফিনিটি হতে পারে। আর ফ্র্যাকশন যদি হয়, তাহলে মিলার ইন্ডিসেসকে রিপ্রেজেন্ট করতে আমাদের আরো কমপ্লিকেশন চলে আসবে। 1/3, তো সাম 0.33 দেখতে খুব খারাপ লাগবে। তো সেটা করার জন্য কি করতে হবে আমাদের, উই হ্যাভ টু টেক দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইন্টারসেপ্টস, উল্টে দিতে হবে। যদি 1/3 থাকে তাহলে সেটাকে উল্টে দিয়ে 3 করে দাও। ঠিক আছে, ইন জেনারেল যদি এরকম ফ্র্যাকশন ফর্মুলা আসে, তাহলে কি করা হবে, উই হ্যাভ টু টেক, বা টু ওভারকাম দিস ডিফিকাল্টি, এটা প্রশ্নতে অনেক সময় জিজ্ঞেস করে কেন ইনভার্স না হয়, তো দিস ইজ দ্য কজ, টু ওভারকাম দিস ডিফিকাল্টি we have to take reciprocal by inverse of the intercepts of the কি বললাম, reciprocal of the ওই যে integers বা intercepts। তার মানে কি, তার মানে 1/a এটা হচ্ছে সেই কাট বিন্দুটা, আর যদি এটা ফ্র্যাকশনাল হয় তাহলে 1/a equal to h, 1/b equal to k and 1/c equal to l। তাহলে 1/a equal to h, 1/b equal to k and 1/c equal to l। তাহলে equation of the plane becomes
equation of the plane becomes hx plus ky plus lz equal to 1. এইটা হচ্ছে সেই প্লেনের ইকুয়েশন। আর একটা প্লেনের ইকুয়েশনকে যদি এইভাবে লিখতে পারি আমরা, তাহলে h, k and l with the first bracket is the Miller indices of the plane. Miller indices of the plane. এবার একটা এক্সাম্পল দিয়ে দেখবো আমরা যে কিভাবে আমাদের মিলার ইন্ডিসেস বের করা হয়। বেশ কিছু এক্সাম্পল করব, তাহলে একটু আইডিয়া ক্লিয়ার হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, ইকুয়েশন অফ দ্য প্লেন মিলার ইন্ডিসেস যদি আমরা জানা থাকে, তাহলে সেই ইকুয়েশন প্লেনের ইকুয়েশন লিখতে পারি hx plus ky plus lz equal to 1। এটা পরে ইউজ করবো কিন্তু। আর টু ডাইমেনশনাল ক্ষেত্রে শুধু এলটা থাকবে না। তো হাউ টু রাইট মিলার ইন্ডিসেস অফ এ প্লেন। প্রথমে কি করতে হবে যে হাউ টু রাইট, কিভাবে মিলার ইন্ডিসেস বের করতে হবে ফার্স্ট। তো প্রথম যেটা করতে হবে তোমাকে এক্স ওয়াই জেড অ্যাক্সিস চুজ করতে হবে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস চুজ করতে হবে। দেন প্লেন ঠিক করো, যে প্লেনের মিলার ইন্ডিসেস বের করতে দিয়েছে তোমাকে সেই প্লেনের মিলার ইন্ডিসেস ঠিক করো। তো এরকম তোমাকে কিছু একটা প্লেন দিয়েছে, আর যে প্লেনটা বলা হয়েছে যে তোমার ওই এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড, তাতে যে ইন্টারসেপ্ট যেগুলো সেগুলো হচ্ছে এটা এন এ, এটা হচ্ছে এম বি, আর এটা হচ্ছে এল সি। তার মানে কি হাফ এ হতে পারে, 1 এ হতে পারে, 2 এও হতে পারে। এটা কি এটাও তাই, হাফ বি হতে পারে, মানে বি একটা ল্যাটিস পয়েন্ট, মানে কি বলো ল্যাটিস প্যারামিটারস এবিসি আর ল্যাটিস প্যারামিটারস, ল্যাটিস প্যারামিটারস। আর এন এম এল এর এল আর দ্য ইন্টারসেপ্ট পয়েন্টস, এন এল, এটাকে এল বলবো না, এটাকে পি বলে দিচ্ছি আমি, এন এম and P are the intercepts. তাহলে ফার্স্ট যেটা তোমার স্টেপ 1, যেটা স্টেপ 1 এ তুমি কি করবে, ডিটারমাইন দ্য ইন্টারসেপ্টস along the equation in terms of the lattice parameters x y z। x y z বরাবর ইন্টারসেপ্টস গুলোকে তুমি লেখো। কি সেটা, n a, এটা কত mb, এটা কত pc, এটা হচ্ছে ইন্টারসেপ্টস। এত বিন্দুতে কাট করছে ইন টার্মস অফ a b and c। তাহলে কি ডিটারমাইন স্টেপ 1 কি বলছে, ডিটারমাইন দ্য ইন্টারসেপ্টস along the axis in terms of lattice parameters abc। এটা যে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ বলছে স্টেপ 2, divide these intercepts points by the unit translational parameter। divide these intercepts by unit translation parameters। ইউনিট ট্রান্সলেশন প্যারামিটার তার মানে কি ছিল তোমার এনে, তুমি তাকে এ দিয়ে ভাগ করে দাও ফার্স্ট, তাহলে এটা এন, এটা একটা পেলে। তারপরে এমবি বাই বি, তার মানে তুমি পেলে এম। তারপরে পিসি বাই সি, তার মানে তুমি পেলে সি, সরি কি পি। এটা হচ্ছে স্টেপ 2, যে ল্যাটিস করেসপন্ডিং ল্যাটিস প্যারামিটারস দিয়ে তাদেরকে ভাগ করো। 3 নাম্বার স্টেপ বলছে স্টেপ 3, সেটা বলছে টেক দ্য রেসিপ্রোকাল অফ দিস ইন্টিজার্স, দিস নাম্বারস, not necessary they are the integers numbers, so take reciprocals। কি হবে 1 by n, 1 by m and 1 by p, এদের রেসিপ্রোকাল নিলে। এবার if reciprocal values are in fractions, then multiply the fractions of smallest common factor, বা লসও করা যেটাকে বলি আমরা, লসই করো। যদি তোমরা 1-2 1-3 এরকম টাইপের কিছু একটা বেরোয়, যদি ঠিকঠাক বেরিয়ে যায় ইন্টিজার টাইপে, তাহলে ঠিক আছে, দ্যাটস ওকে। বাট যদি এটা ফ্র্যাকশন বেরোয় রেসিপ্রোকাল আফটার টেকিং দ্য রেসিপ্রোকাল, তাহলে বলছে স্টেপ 4 যেটা বলছে সেটা হচ্ছে ইফ দিস আর, এই যে দিস আর fractions then multiply the fractions by common factors, তার মানে কি লসও করতে হয় কমন ফ্যাক্টরস। এবার যেটা তুমি পাবে তাহলে তুমি ইন্টিজার পাবে, ঠিক আছে। সাজ দ্যাট
such that all become integers. তাহলে 1/n এটাকে কমন ফ্যাক্টর দিয়ে গুণ করো, লসও করে যেটা পাবে সেটাকে তুমি বলো আবার h, এটাকে বলো k, এটাকে বলো l, and then use the third bracket. এটা হচ্ছে তোমার মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন। তাহলে প্রথম কি কোন কোন জায়গায় কাট করেছে সেটা দেখো, তারপরে তার করসপন্ডিং ল্যাটিস ভেক্টর দিয়ে তাকে ভাগ করো, যে নাম্বারগুলো তুমি পেলে সেই নাম্বারগুলোকে ইনভার্স করো, ইনভার্স করার পরে যদি ফ্র্যাকশন পড়ে থাকে তাহলে তুমি কমন ফ্যাক্টর দিয়ে গুণ করো, লাস্টে যেটা পাবে সেটা hkl, and the equation of plane is written as h a vector plus k b vector plus l c vector equal to 1, মানে সরি hx plus ওই ky plus lz equal to 1, that is the equation of the plane. এবার এক্সাম্পল নাও, বিভিন্ন রকম এক্সাম্পল তোমার মিলার ইন্ডিসেস বের করতে দেবে, আমি কিছু করাবো কিন্তু বইয়ে প্রচুর করা আছে, তো সেগুলো কিছু কিছু দেখা যাচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা বই থেকে করবে। সাপোজ তোমার কাছে একটা প্লেন দেওয়া আছে, একটা প্লেন দেওয়া আছে, এক্সাম্পল 1, কোন একটা প্লেন, সাপোজ এই সামনের প্লেনটা, একদম যেটা সামনের প্লেন, এই প্লেনটা দিস প্লেন, আর এটা তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, এটা তোমার সি ভেক্টর। তো এই যে প্লেন, প্রথম কি স্টেপ 1 কি বলছে, স্টেপ 1 বলছে কোন জায়গায় কাট করেছে দেখো, তো তোমার করসপন্ডিং ল্যাটিস পয়েন্ট যেটা সেটা দেখে তুমি কাট করতে পারো, সাপোজ x = a তে কাট করেছে, দিয়ে দেবে তোমাকে প্লেনে সিম্পল কিউবিক এফসিসি বিসিসি এরকম করে তোমাকে দিয়ে দেবে প্লেনের লোকেশন গুলো। তো প্রথমে x y and z এদের কাটিং পয়েন্ট দেখো, তো পরিষ্কার বুঝতে পারছি দেখে যে এই প্লেনটা একমাত্র কাট করেছে x = 1a তে, 1a, আর তারপরে যেটা এতদূর তোমার a, দিস ইজ ইওর a, এটা এতদূর তোমার b, আর এতটা তোমার হচ্ছে c, এরকম। আর এই যে ফ্রন্ট প্লেন যেটা, সেটা বি কে আর সি কে কোথাও কাট করেনি, প্যারালাল টু বি এন্ড সি, মানে প্যারালাল টু ওয়াই এন্ড জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে আমরা বলবো ইনফিনিটি বি আর এটা ইনফিনিটি সি, বিকজ প্লেন ইজ প্যারালাল টু ওয়াই এন্ড জেড অ্যাক্সিস। স্টেপ 2 কি বলছে, স্টেপ 2 বলছে এদের করসপন্ডিং ল্যাটিস ভেক্টর দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 1a divided by a that is 1, infinity b divided by b that is infinity, and infinity c divided by c is infinity. Step 3 বলছে take the reciprocal of these, 1 এর reciprocal 1, infinity reciprocal 0, and infinity reciprocal 0, 1 0 0। এবার কি, যদি তোমার রেসিপ্রোকাল গুলো ফ্র্যাকশন আসে তাহলে এদের কমন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, কিন্তু এখানে রেসিপ্রোকাল কোনো ফ্যাক্ট আসেনি, তাহলে 1 0 0 is the answer. So step 4, 1 0 0 is the Miller indices of this plane. তুমি প্লেনের নাম দিয়ে দিতে পারো ABCD করে, কিছু নাম দিতে পারো 1 0 0। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, যে জায়গায় কাট করেছে, যে অ্যাক্সিসকে কাট করেছে সেই অ্যাক্সিসের করসপন্ডিং ভ্যালু পেয়েছো, আর যেগুলো তো কখনোই কাট করবে মানে ইনফিনিটিতে কাট করবে সেগুলো সব ক্ষেত্রে 0 বেরোবে। যেমন এখানে 0 0 বেরিয়েছে, এই 0 0 কার করসপন্ডিংলি বেরিয়েছে, একটা ওয়াই একটা জেড, কারণ ওয়াই আর জেড কে কখনো কাট করেনি। এবার এই ট্রিক ইউজ করে তুমি বাকিদের এরকম কেসের ক্ষেত্রে মিলার ইন্ডিসেস বের করতে পারো। যেমন তোমাকে যদি বলে এই প্লেনটা বের করো, এইটা, তাহলে এই প্লেন y = 1 এ কাট করেছে, আর x কে কখনোই কাট করেনি, z কে কখনোই কাট করেনি, দুজনে কি ইনফিনিটিতে কাট করেছে, তাহলে এর যে লোকেশন সেটা হচ্ছে 0 1 0। সিমিলারলি যদি এই উপরে যে প্লেনটা দেওয়া আছে এটাকে যদি আমরা বলি টপ প্লেন যেটা, সেটাকে যদি বলি তাহলে c কে কাট করেছে 1 এ, আর x কখনোই কাট করবে না, y কে কখনোই কাট করবে না, তাহলে লোকেশন অফ দিস প্লেন ইজ 0 0 1। সিমিলারলি যদি এই প্লেনটা দেখি আমরা, তাহলে এও একটা কখনোই জেড অ্যাক্সিস কে কাট করবে না, কখনো এই অ্যাক্সিস কাট করবে না, প্যারালাল টু দ্যাট, এইটার প্যারালাল এটা, তো প্যারালাল হলে কি হবে সেটা আসছি পরে আমরা। হ্যাঁ, তো যাই হোক এইভাবে আমরা ল্যাটিস প্লেন ডিফাইন করতে পারি। যদি এই প্লেনটার উল্টো দিকে মানে অরিজিনাল ওই পাশে যদি চলে যায় তাহলে এটা বার হয়ে যাবে। তো আমাদের এইভাবে ল্যাটিস প্লেনের না বার হবে না, সরি এখানে বার হবে না, সেম হবে। যদি এর প্যারালাল প্লেনগুলোকে দেখায় তো সেম হবে, কিভাবে সেম হবে আসছি পরে। তো সাপোজ এটা তোমার সিম্পল কিউবিক ক্ষেত্রে ঠিকঠাক নাম্বার,
এবার এই যে প্লেন গুলোকে আমরা আইডেন্টিটি দিলাম আলাদা আলাদা করে নাম দিয়ে মিলার ইন্ডেক্স দিয়ে বললাম এটা একটা প্লেন 100 001 এরকম বললাম। ইন্টারপ্লানার স্পেসিং কত এদের তোমাকে বলে দেবে ফাইন্ড দ্য ইন্টারপ্লানার স্পেসিং অফ দ্য প্লেন 001 এন্ড কিছু একটা 100 বা কিছু একটা দিয়ে দিল ইন্টারপ্লানার স্পেসিং। তা সেটা বের করার জন্য তার একটা ফর্মুলা আছে। তারপর আমরা আরো কিছু এক্সাম্পল করছি। যদি তোমাকে একটা সিম্পল কিউবিক ক্রিস্টাল দেয় আর বললো প্লেনের লোকেশন যেটা সেটা হচ্ছে HKL এরকম, আর ল্যাটিস সাইড যেটা বা ল্যাটিস প্যারামিটার যেটা সেটা হচ্ছে A, সিম্পল কিউবিক তার ল্যাটিস প্যারামিটার হচ্ছে A। ফাইন্ড দ্য ইন্টারপ্লানার স্পেসিং D, কখনো কখনো নিচে HKL লেখা হয়, তার মানে ওই এই প্লেনের করেসপন্ডিং ইন্টারপ্লানার স্পেসিং কত, গ্যাপটা কত। এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এদের মধ্যে ইন্টারপ্লানার স্পেসিং কত, গ্যাপ কত। আর তার যে ফর্মুলাটা বেরোয় সেটা হচ্ছে A বাই √h² প্লাস k² প্লাস l²। এটা হচ্ছে ফর্মুলা, এটা প্রমাণ করতে দেয় তোমাকে। আর HKL এর মান সেটা যা কিছু হতে পারে, ল্যাটিস ইজ অফ দ্য টাইপ সিম্পল কিউবিক। তাহলে এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তিনখানা অ্যাক্সিস, এক্স, এটা ওয়াই, এটা জেড। আর একটা প্লেন কনসিডার করো এরকম, এই দিক বরাবর এ ভেক্টর, এদিক বরাবর ল্যাটিস ভেক্টর বি, এদিক বরাবর ল্যাটিস ভেক্টর যেটা সি। তার মানে কি তিনখানা অ্যাক্সিস তুমি চুজ করেছো, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আর এক্স ওয়াই জেড অ্যাক্সিসের উপর সিম্পল ইউনিট সেল যেটা তার যে ল্যাটিস ভেক্টর সেটা এবিসি এন্ড দে আর অর্থোগোনাল। এবিসি they are mutually perpendicular to each other, so A B C are orthogonal to each other. আমরা অরিজিন চুজ করেছি ও, দিস ইজ দ্য অরিজিন। আর এই যে প্লেন, সেই প্লেনের যেটা মিলার ইন্ডেক্স সেটা হচ্ছে HKL, HKL মিলার ইন্ডেক্স অফ দিস প্লেন ইজ HKL। তার মানে কি, তার মানে এর যে ইন্টারসেপ্ট সেটা হচ্ছে 1/h, এটা যেটা ইন্টারসেপ্ট সেটা হচ্ছে B/k, এটা যেটা ইন্টারসেপ্ট সেটা হচ্ছে C/L, কারণ এটাকে ইনভার্স করে আমরা পেয়েছি। এর যে অ্যাকচুয়াল যেটা ইন্টারসেপ্ট পয়েন্ট সেটা ছিল, সেটাকে ইনভার্স করে আমরা এটা পেয়েছি। সো দ্য ইন্টারসেপ্টস আর, এটাকে লিখতে পারি আমরা A/h, এই জায়গায় এসে কাট করেছে, এটাকে লিখতে পারি B/k, আর এটাকে লিখতে পারি C/L। ঠিক আছে, ABC প্লেন, এটাকে নাম দিয়ে দাও, এটাকে দিয়ে দাও ক্যাপিটাল A, এই বিন্দুটা, এটাকে দিয়ে দাও ক্যাপিটাল B, আর এটাকে দিয়ে দাও ক্যাপিটাল C। সো ABC প্লেন বা ABC will have the intercepts A/h, B/k and C/L on the x, y and z axis respectively. এবার একটা কাজ করতে হবে আমাদের, অরিজিন থেকে এই যে প্লেনটা আমরা কল্পনা করেছি সেই প্লেনের উপর একটা নর্মাল টানতে হবে। সাপোজ এটা তোমার নর্মাল এই প্লেনের উপর n, আর এই নর্মালটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস সাথে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা তুমি লিখে ফেলো। কত সেটা, এই যে অরিজিন যেটা, এই যে ডিসটেন্স যেটা ও থেকে এন যেটা, এইটা হচ্ছে মানে ঠিক অরিজিনকে কাট করে আর একটা প্লেন আছে, তো এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে ডি, ডিসটেন্স ইজ ডি, এই ডিটা তোমাকে বের করতে হবে। এটা মানে এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এরকম একটা প্লেন আছে, আবার একটা প্লেন আছে এরকম, তো ঠিক এরকম ইন্টারপ্লানার স্পেসিং যেটা, মানে এটা একটা প্লেন এরকম, তারপর তার নিচে ঠিক ওইভাবে আর একটা প্লেন আছে, তাদের মধ্যে স্পেসিংটা বার করতে যাচ্ছ। তাহলে কি হবে এখানে, এই ডিসটেন্স যেটা, এই অ্যাঙ্গেল যেটা, সেটাকে বলছি আমি আলফা, মানে এ এর সাথে, বি এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে এন সেটাকে বলছি বিটা, আর সি এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে এন সেটাকে বলছি গামা। তার মানে কি, যে নর্মাল যেটা টেনেছি ও এন, যে নর্মাল টেনেছি মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা বিটা গামা উইথ দ্য এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি, such that the directions cosine যে ল সেটা বলছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। এটা আমাদের ক্লাস 11 এর থিওরি। ডিরেকশনস কোসাইন্স এর যে ল সেটা বলছে যে প্লেনের উপর যে লম্ব টানা হয়েছে তার মানে এখানে 90 ডিগ্রি পাবে, এখানে 90 ডিগ্রি পাবে, তো তাদেরকে যদি যোগ করি আমরা, মানে প্লেনের উপর যে লম্বটা টানা হয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি সবার ক্ষেত্রে, সেটা ডিফাইন করে আমরা দেখাতে পারি এটা। আবার এটাও প্রমাণ করতে পারি আমরা যে আমাদের এটা জানি আমরা কতটা A/h, এটা একটা নরমাল একটা ত্রিভুজ কনসিডার করতে পারি এখানে,
ঠিক আছে, আমি আঁকতে চাইছি না কারণ আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে যে কোনো একটাকে যদি দেখাই আমরা, তাহলে এরকম ডট 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 দিয়ে এরকম কিছু একটা, আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। প্লেনের সাথে যেটা আসছে, যে প্লেনের সাথে যেটা বেরোচ্ছে ON যেটা, এইটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আর যেটা অ্যাঙ্গেল তার মুখোমুখি যেটা, সেটা হচ্ছে লম্ব। তাহলে সেই লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এভাবে সাইন থিটা কস থিটা করে আমরা কিছু অ্যাঙ্গেলের ভ্যালু পেতে পারি। ঠিক সিমিলারলি মানে কিভাবে, সাপোজ cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, তাহলে এটা বেরোবে ON বাই OA, ON বাই OA, ON বাই OA। তার মানে এটা হচ্ছে অতিভুজ, একটু আগে বললাম এটা 90 ডিগ্রি, যে প্লেন যেটা রয়েছে এটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল তো একটা ত্রিভুজ কনসিডার করেছি, আঁকা খুব কঠিন, 3 ডাইমেনশনাল ফিগার তো নিজেকে একটু ভিজুয়ালাইজ করতে হবে। তো cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ON বাই OA, আর O এর ভ্যালু সেটা জানি আমরা A বাই H, আর ON এর যেটা ভ্যালু সেটা হচ্ছে D। তাহলে সবার যদি মান বসিয়ে দিই এখানে, তাহলে এটা হবে D ইন্টু H বাই আমাদের A, H বাই A, আর এটা D, এটা বেরোবে। সিমিলারলি cos বিটা যদি বের করি, তাহলে এটা বেরোবে D ইন্টু K বাই B, আর cos গামা যদি বের করি, তাহলে এটা বেরোবে D ইন্টু K বাই কি ছিল C, L বাই C, সরি L বাই C। আর এটা যদি স্কোয়ার করে দিই, আর যদি এখানে 1 করি, তাহলে কি পাবে, D স্কোয়ার সব ক্ষেত্রে কমন, cos স্কোয়ার বিটা, cos স্কোয়ার গামা, D স্কোয়ার কমন, আর পাবে K স্কোয়ার বাই স্কোয়ার, ওইদিকে 1 আছে, ওইদিকে 1 আছে, তাহলে ডিভাইডেড বাই 1 বাই H স্কোয়ার বাই A স্কোয়ার প্লাস K স্কোয়ার বাই B স্কোয়ার প্লাস L স্কোয়ার বাই C স্কোয়ার, তারপর রুট এটা। আর ফর দ্য সিম্পল কিউবিক ক্রিস্টাল, যদি সিম্পল কিউবিক হয় এখানে না হয় এখানে ছেড়ে দিতে হবে, যদি সিম্পল কিউবিক ক্রিস্টাল হয় তাহলে A ইকুয়াল টু B ইকুয়াল টু C, তাহলে এখানে A স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস A স্কোয়ার, সেখান থেকে রুট হয়ে বেরিয়ে ওপরে বেরিয়ে আসবে A বাই স্কোয়ার, কমন চলে আসবে আর কি সব জায়গাতে। তো স্কোয়ার আছে, হাফ আছে, তো A বেরিয়ে আসবে, সে এটাকে ওপরে তুলে দাও, তাহলে A বাই রুট ওভার H স্কোয়ার প্লাস K স্কোয়ার প্লাস L স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি তোমাকে H স্কেল দেয়, এটা D স্কোয়ার লেখা আছে, এটা D হবে, এটা D ইজ ইকুয়াল টু রুট ওভার অফ দ্যাট। তাহলে এই ফর্মুলা দাও মুখস্থ করতে হবে। H স্কেল যদি দেয়, তাহলে A বাই রুট ওভার H স্কোয়ার K স্কোয়ার L স্কোয়ার করে ইন্টারপ্লানার স্পেসিং বের করতে পারো। ইন্টারপ্লানার স্পেসিংটা আমরা ল্যাটিসের এই ফর্মুলা থেকে বের করতে পারি, আবার এক্স রে রিফ্রাকশন থেকেও বার করতে পারি, ব্র্যাগস ল থেকেও আমরা বের করতে পারি, সেটা একটু পরে শেখাচ্ছি। যদি কোনো একটা প্লেন তোমাকে দিয়ে দেয় 100 বা 001, এরকম সাপোজ তোমাকে দিয়েছে, তোমাকে বললো যে ইন্টারপ্লানার স্পেসিং বের করো বিটুইন দ্য টু প্লেন, দিস প্লেন এন্ড দিস প্লেন। তাহলে কি হবে, এইটা যতটা প্লেন এদের মধ্যে ডিসটেন্স সেটা A বা B, মানে সবকটাই A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C, তো সবকটাই A। তাহলে D ইজ ইকুয়াল টু 1 মানে A বাই রুট ওভার যেটা কি বলে আমাদের মিলার ইন্ডেক্স, যেটা হচ্ছে প্যারালাল টু Y, মানে কাট করেছে Y কে, সুতরাং 1 হবে Y এর জন্য, বাকিগুলো সব 0 0 হবে। তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তার মানে অনলি A, D ইজ ইকুয়াল টু A। সিমিলারলি যদি সামনেরটা আর ওই পিছনেরটা যদি দেখি, এটা যদি দেখি, তাহলে এটাও বেরোবে A, ইন্টারপ্লানার স্পেসিং যেটা ইকুয়াল ডিস্টেন্স। তাহলে সবার যদি ইন্টারপ্লানার স্পেসিং যদি A A করে হয়, মানে সেম সেম হয়, তাহলে তাদেরকে একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। These planes are at the equal distance from each other. This আর একটা প্লেনের মিলার ইন্ডেক্সেস যা হয়, মিলার ইন্ডেক্স মানে ইন্ডিসেস যা হয়, তার প্যারালাল প্লেন যেগুলো হবে তাদেরও মিলার ইন্ডেক্স সেম হবে, সুতরাং এটারও যা হবে এটারও তাই হবে। সেটা আমরা একটু পরে আসছি, একটু পরে, এখনই নেক্সট প্রমাণ করবো আমরা। মানে যদি তুমি এখানে চলে আসো, আর একটু আগে চলে আসো এরকম করে, আর যদি বলে এইটা মিলার ইন্ডেক্সেস কত, তো আগেরটা যদি জানা থাকে এটাও সেম, বিকজ ইট হ্যাজ এ সিমেট্রি, তাই না? হতেই হবে এটা, কারণ ল্যাটিস যখন, তখন তার তো একটা লং রেঞ্জ অর্ডারটা তার সিমেট্রি থাকা উচিত, কারণ তুমি ট্রান্সলেশন করাচ্ছ, রোটেশন করাচ্ছ, ইনভার্সন করাচ্ছ 3 ডাইমেনশনাল কেসে, তাহলে তাদের মধ্যে পয়েন্ট সিমেট্রি আছে,
সিমেট্রি যদি থেকে থাকে তাহলে তুমি যেটা অরিজিন সেটা আরবিটারি অরিজিন চুজ করতে পারো। তো এটা তোমার অরিজিন যদি হয় তাহলে এর মিলার ইন্ডেক্স যা হবে, যদি তুমি এইটাই চুজ করো তাহলে কারেসপন্ডিংলি এর তুমি এইটার ক্ষেত্রে তুমি ইয়ে বের করলে, মিলার ইন্ডেক্স বের করলে, আর দুটো ডিফারেন্ট হওয়ার কথা নয়, কারণ অরিজিন ইজ আরবিটারি। ওই জন্য যতগুলো প্যারালাল প্লেন পাবে তুমি সবার মিলার ইন্ডেক্স সেম। হ্যাঁ, আর যদি সেই মিলার ইন্ডেক্স বের করার পরে তুমি দেখলে ইন্টারপ্লানার স্পেসিং যেগুলো সেগুলো সবার ক্ষেত্রে সেম, সবার ক্ষেত্রে ডি, মানে ডি ইজ ইকুয়াল টু এ, তাহলে তাদেরকে একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে ঢুকিয়ে দাও। আর সেই ফ্যামিলি মেম্বারগুলোকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেখাও, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে 1 0 0, তাহলে এটা ফ্যামিলি অফ মেম্বার, ফ্যামিলি অফ প্লেন, ফ্যামিলি অফ প্লেন। আর মেম্বার কাটা ফ্যামিলি অফ প্লেন। এদের যতগুলো এদের কারেসপন্ডিং যতগুলো মানে তোমার আছে সেগুলোকে তুমি দেখো কি কি সেগুলো। 1 0 0 ফার্স্ট ব্র্যাকেট, 0 1 0, then 0 0 1, then 1 bar 0 0, 0 1 bar 0, and 0 0 1 bar। আর এদের যেটা ইন্টারপ্লানার স্পেসিং সেটা হচ্ছে এ। সিমিলারলি যদি 1 0 0 পরিবর্তে তুমি 1 1 0 চেস দেখো, সিম্পল কিউবিক ছেড়ে যদি তুমি বডি সেন্টার্ড বা ফেস সেন্টার্ডে যাও, তাহলে ইন্টারপ্লানার স্পেসিং যেটা সেটা পাল্টে যাবে, ডি ইজ ইকুয়াল টু 1 বাই এ বাই √2 হয়ে যাবে। এটা বাড়ি কাজ দিয়েছিলাম আমি একদিন, ডি ইজ ইকুয়াল টু এ বাই √2 হয়ে যাবে। আর তাদেরকে যদি এক জায়গায় ফেলো তাহলে আবার বেশ কিছু মেম্বার্স তুমি পেয়ে যাবে, সেগুলো হচ্ছে 1 1 0 ফার্স্ট ব্র্যাকেট, দেন 1 0 0 1 0 1 0 1 1 এন্ড সো অন। এরকম করে 1 2 3 4 5 6 6 6 12টা মেম্বার্স তুমি এখানে পেয়ে যাবে। সেইভাবে এক একটা প্লেনকে আমরা দেখাতে পারি মিলার ইন্ডেক্সের সাহায্যে, রিপ্রেজেন্ট করতে পারি আমরা। এবার দেখে নাও যে প্যারালাল প্লেন যেগুলো সেগুলোর মিলার ইন্ডেক্স সেম হয় না আলাদা হয়। তো যেটা বললাম আমি একটু আগেই, এটা একটা ক্রিস্টাল আছে, ল্যাটিস স্ট্রাকচার আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আর তুমি এইটার মিলার ইন্ডেক্স বের করেছো প্লেন 1 এর। এবার এইটার দরকার সামনেটা, এটা দরকার, ফাইন্ড দ্য মিলার ইন্ডিসেস অ্যাট দ্য প্লেন। তাহলে প্রথম কাজ কি, স্টেপ 1, এক্স ওয়াই জেড একে কোথায় কোথায় কাট করেছে দেখো। তাহলে আগেরটাতে যদি এইটা তোমার অরিজিন চুজ করো, এটা যদি তোমার অরিজিন হয় তাহলে এইটা তোমার এ, এটা তোমার 2a, তাহলে এটা কাট করেছে 2a তে, ওয়াই কে কোথাও কাট করেনি সো ইনফিনিটি বি, আর জেড কে কোথাও কাট করেনি সো ইনফিনিটি সি। তারপরে কি হবে, এদের কারেসপন্ডিং এবিসি দিয়ে ভাগ করো, তাহলে এটা 2 ইনফিনিটি এন্ড ইনফিনিটি। তারপরে ইনভার্স নাও, 1/2 0 0, ফ্র্যাকশন চলে এসছে, তাহলে মাল্টিপ্লাই উইথ 2, কমন ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে বলেছে স্টেপ 4 এ, তাহলে এটা 1 0 0, আর 1 0 0 আগে যেটা বেরিয়েছিল সেটাই, আগে যেটা বেরিয়েছিল যে প্লেনে সেটা 1 0 0 ছিল, এটা 1 0 0 ছিল। ঠিক আছে, তো সো এইচ কে এল equal to 1 0 0, so all the parallel planes have same Miller indices, same Miller indices। ঠিক আছে, নেক্সট আরেকটা প্লেন কনসিডার করো। এরকম আছে, আর একটা প্লেন আমরা কনসিডার করছি সেটা হচ্ছে ঠিক এরকম। এরকম আশা করি বোঝা যাচ্ছে, ডায়াগোনাল টাইপের, ভেতরে অরিজিন মানে এর এর যে এই যে স্কোয়ারটা রয়েছে সে স্কোয়ারের যে দুটো ডায়াগোনাল সেই ডায়াগোনাল দিয়ে কাট করে দিয়েছি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে কিভাবে এই প্লেনের মিলার ইন্ডেক্স বের করব, প্রথমে এক্স ওয়াই যে কাট বের করো। তো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কাট করেছে 1 এ,
তাহলে এটা 1a, y is equal to 1 এ কাট করেছে 1b, 2b যদি হতো তাহলে এটা 2 লিখতাম আমরা, তাহলে 1b, আর z কে কোথাও কাট করেনি, ইনফিনিটি, তাহলে ইনফিনিটি c, তারপর abc দিয়ে ভাগ করো, তাহলে এটা 1 1 ইনফিনিটি, রেসিপ্রোকাল নাও 1 1 0, তো কোনো ফ্র্যাকশন আসেনি, সো এটাই অ্যান্সার। সো HKL ইকুয়াল টু 1 1 0। এবার ইনভার্স দিয়ে একটা দেখায়, যে এরকমই প্লেন আছে, সাপোজ তোমার এ বা বি কোন একটা উল্টো দিকে আছে, হ্যাঁ, বা তোমার এই যে বি, যেটা বি বিন্দুটা এইদিকে না হয়ে সাপোজ ওই পাশে, হ্যাঁ, মানে এরকম করে তোমার আছে, এরকম প্লেনটা এরকম এরকম, তাহলে একই জিনিস, আগে যেটা দেখছিলাম x ইজ ইকুয়াল টু 1 এ কাট করেছে, বাট y ইজ ইকুয়াল টু, এবার y ইজ ইকুয়াল টু, মানে ছবিটা ঠিকঠাক হয়নি, এরকম, এটাকে পিছন দিকে বাড়াতে হবে, এরকম এরকম প্লেন, দিস প্লেন, আর এই প্লেনে কি y ইজ ইকুয়াল টু মাইনাস b তে কাট করেছে, মাইনাস b তে, আর z এর ক্ষেত্রে যেটা আমাদের আছে সেটা সেম আছে, তাহলে কি হবে, একই জিনিস, শুধু এটা 1 1 বার আর 0, জাস্ট এটা শুধু চেঞ্জ হয়ে যাবে, জাস্ট, আর কিছু না। আবার যদি সি কেও কাট করে, তিনটাকে যদি কাট করে উল্টো দিকে হয়, তাহলে প্লেনটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, এইটা দিয়ে এটাকে যদি তুমি এটা হেলিয়ে দাও এখানে, এরকম যদি একটা কাট প্লেন করে দাও এই তিনটাকে নিয়ে, এরকম, আশা করি বোঝা যাচ্ছে। এটা x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a, এটা y ইকুয়াল টু -1, আর এটা z ইকুয়াল টু 1, তাহলে এটা সেম জিনিস হয়ে যাবে 1 -1 and 1, তাহলে এটা 1 1 বার and 1 এরকম আসবে, HKL 1 1 বার 1, ঠিক আছে, এরকম কেস হবে। নেক্সট সেটা হচ্ছে বেশ, তো এবার যদি তোমার কোন একটা প্লেন অরিজিন থ্রু দিয়ে পেরিয়ে যায়, ইফ এ প্লেন পাসেস থ্রু দ্য অরিজিন, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যেমন ইফ এ প্লেন পাসেস থ্রু অরিজিন, যেমন তোমার কাছে এরকম একটা আবার সিম্পলি কিউবিক কিছু একটা আছে, এটা তোমার অরিজিন, আর এটা তোমার সেই প্লেনটা, এই প্লেনটা অরিজিনকে কাট করে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, অ্যানাদার প্লেন কনসিডার করতে হবে যেটা ওর প্যারালাল, কনসিডার অ্যানাদার প্লেন পাসিং থ্রু আদার পয়েন্ট বাট প্যারালাল টু ইট, তার মানে এটা তার প্যারালাল, আর এটা মিলার ইন্ডিসেস তুমি বের করে ফেলেছো আগে, সেম প্রসিডিওরে বের করো এক্স ওয়াই জেড, তো এক্স কে কাট করেছে 1a, ওয়াই কে কাট করেনি ইনফিনিটি বি, জেড কে কাট করেনি ইনফিনিটি সি, তাহলে 1 ইনফিনিটি এন্ড ইনফিনিটি, দেন 1 0 0, সো 1 0 0, ঠিক আছে, তার মানে কি, তার মানে যেটা আমরা একটু আগেই বলেছিলাম, যে যদি এটা যদি প্যারালাল হয়, তার অরিজিন পাস করে যেটা সেটাও প্যারালাল, সুতরাং এর যে মিলার ইন্ডিসেস হবে, অরিজিন দিয়ে পাস করে যেটা গেছে তারও মিলার ইন্ডিসেস সেম হবে। তো এবার আরো কিছু কমপ্লিকেটেড দিয়ে দিতে পারে তোমাকে, একটা হেক্সাগোনাল ল্যাটিস দিয়ে দিল, দিয়ে বললো তার মিলার ইন্ডিসেস ব্যবহার করো, আর জেনারেলি সব ক্ষেত্রে HKL দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু হেক্সাগোনাল ল্যাটিসের ক্ষেত্রে আরো একটা অ্যাক্সিস চুজ করা হয়, চারটে, যেটা আমরা বললাম HKINL, তো চারটে দিয়ে চুজ করা হয়, কি রকম সেটা, হেক্সাগোনাল ল্যাটিস, কিরকম দেখতে হয় হেক্সাগোনাল ল্যাটিস, হেক্সাগন এরকম, আগের দিন করেছি, এগুলোতে ল্যাটিস পয়েন্ট আছে, আর ঠিক এর নিচে আর একটা বসিয়ে দাও, এরকম দিয়ে এবার যোগ করে দাও, এটার সাথে এটা, আর এটার সাথে এটা, এটার সাথে এটা, ভুল করলাম, এটার সাথে এটা হতো, এটার সাথে এটা,
এরকম। আর এর উপরে যে দুটো আছে সেই দুটো এটার সাথে এইটা এরকম। সেখানে কি করা হয়, যে ধরনের ল্যাটিস প্যারামিটার ইউজ করা হয়, এবিসি তিনখানা বা A1 A2 A3 বলতে পারি আমরা, তিন রকম। তো এটা তোমার অরিজিন। আর এই দিক বরাবর যে অ্যাক্সেসটা সেটাকে তুমি বলে দাও এ বা A1, যা বলবে তুমি কিছু একটা, সাপোজ A1 রিলেটেড টু H ইন্ডেক্স। ওই দিক বরাবর যেটা, এই দিক বরাবর এটা তুমি বলে দাও ওই বি ছিল, বা তুমি এটা A2, A2টা কি রিলেটেড টু কে ইন্ডেক্স। সি ধরতে হবে একটা, তো সেটা এই দিক বরাবর সি অ্যাক্সিস বা A3 অ্যাক্সিস। সি বলছি না কেন, কারণ থার্ড অ্যাক্সিসটাকে সি বলা হয় জেনারেলি। তো A3 এটা হচ্ছে রিলেটেড টু আমাদের আই ইন্ডেক্স। কিভাবে প্রকাশ করা হয় মিলার ইন্ডেক্সেস এর? এইচ, কে, আই এন্ড এল, এই চারটে। একটা আই, এটা রিলেটেড টু আই ইন্ডেক্স। আর একটা এল ইন্ডেক্স আছে লাস্টেরটা, সেটা সি অ্যাক্সিস বা লাস্ট ফোর্থ অ্যাক্সিস যেটা, সেটা এটা চুজ করা হয় এদিক বরাবর। সেটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে রিলেটেড টু এল অ্যাক্সিস বা এল ইন্ডেক্স, রিলেটেড টু এল ইন্ডেক্স। এবার এই যে অ্যাঙ্গেল গুলো হয়, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, 1 2 0 ডিগ্রি হেক্সাগোনালের ক্ষেত্রে। বাকিগুলোও তাই, 120 ডিগ্রি 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল গুলো। আর যদি শুধু এই প্লেনটাকে দেখি, বাকিটা যদি ছেড়ে দিই, এই যে শুধু তলার যে প্লেনটাকে, এটাকে বলে বেসাল প্লেন বলা হয়। এই বেসাল প্লেনটাকে যদি তুমি আঁকো, তাহলে এটা এরকম দেখতে হবে। উপর থেকে যদি দেখো এরকম দেখতে হবে। আর সি অ্যাক্সিস যেটা, সেটা বাইরের দিকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ডটেড সি অ্যাক্সিস। আর এটা A1, আর তোমার এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, আর সি অ্যাক্সিস বাইরের দিকে বেরিয়ে আসছে। আর এগুলো সব 120 ডিগ্রি, এগুলো হলো বেসাল প্লেন। এবার কি করতে হবে, এই যে ইন্ডিসেস গুলোর মধ্যে জিওমেট্রিক্যাল রিলেশন বের করা যায় একটা। মানে কি, প্রত্যেকটি ইন্ডিসেস করসপন্ডিং টু এইচ, করসপন্ডিং টু আই, করসপন্ডিং টু কে এন্ড এল, এদের মধ্যে একটা রিলেশন পাওয়া যায়। তা সেই রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এইচ প্লাস কে প্লাস আই ইকুয়াল টু 0 অলওয়েজ। এইচ প্লাস কে প্লাস আই ইকুয়াল টু 0 অলওয়েজ। এরকম একটা রিলেশন পাওয়া যায় জিওমেট্রির সাহায্যে। যদি আমরা দেখাই এগুলো প্লেনের ইকুয়েশন দেখিয়ে, তাহলে ইকুয়েশন বের করতে হয়। তার মানে কি, তার মানে কোনো একটা ইন্ডেক্স তুমি এখান থেকে বাকি দুটো হেল্প নিয়ে বের করতে পারো। So out of the 4 indices, one index can be calculated mathematically with the help of other indices. এবার এগুলো সাহায্য নিয়ে তোমাকে বিভিন্ন প্লেনের মিলার ইন্ডিসেস বের করতে দিতে পারে। যেমন তোমাকে যদি বলে যে ফাইন্ড দ্য মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন, দিস প্লেন, এই প্লেনটা, তাহলে এই প্লেনটা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা সি কে 1 এ কাট করেছে। সাপোজ এটা তোমার 1 এ, মানে যে জায়গায় ল্যাটিস পয়েন্ট আছে সেটাকে তুমি 1 বলছো। ইউনিট তো এটা ইউনিট সেল, আমাদের যেটা উইগনার সেল, যেটা সেই উইগনার সেল কি বলে, ইউনিট সেলের কথা বলে, যে সেটা যেন সব থেকে স্মলেস্ট ভলিউমের হয়। তো এটা এটা তোমার 1 এ কাট করছে, এটা তোমার ওই যে সি অ্যাক্সিস যেটা বলো, তো সেটা 1 এ কাট করছে। আর বাকি কাউকেই কাট করছে না, A1 কেও কাট করছে না, A2 কেও কাট করছে না, A3 কেও কাট করছে না। তাহলে যদি মিলার ইন্ডিসেস এর প্রিন্টে তুমি লিখতে যাও, তাহলে এটা হবে A1 এর জন্য ইনফিনিটি, A2 এর জন্য ইনফিনিটি, A3 এর জন্য ইনফিনিটি, বাট লাস্ট যে অ্যাক্সিসটা সেটার জন্য 1। Now take the reciprocal, so it is 0 0 0 and 1, and it is the answer. আর কিছু করতে হবে না তোমাকে, 0 0 0 1। সিমিলারলি যদি তোমাকে বলে, যদি তোমাকে এই প্লেনটার কথা বলে, দিস প্লেন, আচ্ছা এখানে তুমি দেখে নিতে পারো, ওই যে এইচ কে এল করে যোগ করে ফর্মুলা ভেরিফাই করতে পারো। এইচ প্লাস কে, এটা এইচ কে, এটা হচ্ছে তোমার এইচ কে আই এন্ড এল। তো এইচ প্লাস কে প্লাস আই ইকুয়াল টু 0 হবে সবসময়। এইচ প্লাস কে প্লাস আই ইকুয়াল টু 0 অলওয়েজ। টেস্ট করে দেখে নিতে পারো। বেশ, এই যে প্লেনটা যদি দেয় সামনে যে প্লেনটা, তাহলে এখানে A1 কে কাট করেছে, A1 কে কাট করেছে, A2 কে কাট করেনি প্যারালাল, সি কেও কোথাও কাট করেনি প্যারালাল।
কিন্তু A3 যেটা লোকেশন, এই যে A3 সেটা মাইনাস অফ, এটা যদি তুমি 10 এ বাড়াও এদিক বরাবর, তো এটা তোমার 1, দিস পয়েন্ট ইজ 1 and this point is -1. This point is -1. তাহলে কি হবে? A1 অ্যাক্সিস, A2, A3 আর C, এইভাবে চারটি অ্যাক্সিস আমরা চুজ করেছি। তো A1 যেটা সেটা 1 এ কাট করেছে, A2 যেটা সেটা ইনফিনিটি, A3 যেটা সেটা -1, আর A4 যেটা সেটা মানে C যেটা সেটা ইনফিনিটি। এবার রেসিপ্রোকাল নাও, রেসিপ্রোকাল নিয়ে এটা 1 0 -1 আর এটা 0, এটাই তোমার অ্যান্সার 1 0 1 বার এন্ড 0। এটা হচ্ছে ওই প্লেনের মিলার ইন্ডিসেস। আবার চেক করো, এখানে h প্লাস কে ইকুয়াল টু, এই যে h প্লাস কে প্লাস আই ইকুয়াল টু 0, এখানে একটা -1 আছে, তো 1 - 1 is 0। ঠিক আছে, আবার যদি আরো কমপ্লিকেটেড দেয়, এই প্লেনটা যদি দেয় তাহলে সেটা সিম্পল, কিন্তু এইটার সাথে এটা যদি জুড়ে দেয় তাহলে আর একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে কিরকম? এরকম একটা প্লেন আছে, এরকম একটা প্লেন আছে, এরকম, এটা দেওয়া দরকার নেই, ওটা আছে ভেতরে ভেতরে। এবার তোমাকে বলেছে এই যে এইটা, এই প্ল্যানটা, আসলে বোঝা যাচ্ছে প্লেনটা কেমন দেখতে। এরকম, তো এটা কোথায় কোথায় কাট করেছে বোঝা যাচ্ছে। A3 অ্যাক্সিস যেটা, এটা তোমার A3 অ্যাক্সিস, এটাকে 1 এ কাট করেছে। A1 অ্যাক্সিস যেটা সেটা 1 এ কাট করেছে। আর আর যেটা সেটা হচ্ছে A2 অ্যাক্সিস যেটা, এটা তোমার A2 অ্যাক্সিস, A2 অ্যাক্সিসকে কাট তো করেছে কিন্তু 1 এর অর্ধেকে কাট করেছে এবং নেগেটিভ ডিরেকশন বরাবর, এটা তোমার A2 ডিরেকশন, এটা 1, আর এখানে কাট করেছে এই জায়গায়, তো দিস পয়েন্ট ইজ -1, এখানে কাট করেছে। বাট সি কে কোথাও কাট করেনি, এটা সি অ্যাক্সিস, তো একে কোথাও কাট করেনি, প্যারালালি বেরিয়ে গেছে প্লেনটা। তাহলে আবার A1 A2 A3 and C, তাহলে A1 মানে 1, A2 মানে -1, A3 মানে 1 আর C মানে ইনফিনিটি। ঘুরিয়ে দাও, তাহলে 1 -2 1 0, তার মানে 1 2 বার 1 0। আবার কখনো কখনো আইটাকে লেখা হয় না, মানে এটা কি H K I L এরকম। কখনো কখনো যেহেতু আইটা ডিপেন্ডেন্ট H আর K এর মধ্যে, আমরা সম্পর্ক পেয়েছি সেটা হচ্ছে H প্লাস K প্লাস I ইকুয়াল টু 0। যেহেতু আইটাকে H আর K এর যোগ করে প্রকাশ করতে পারো, সুতরাং তোমাকে আইটাকে না লিখলেও চলে অনেক সময়। ওই জন্য কোনো কোনো জায়গায় এটা লেখা থাকে এইভাবে 1 2 বার ডট 0, তার মানে এখানে নেই, একটা মিসিং। মিসিং মানে ওটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল H আর K এর মধ্যে। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি আমরা প্লেনের মিলার ইন্ডেক্স দিয়ে এক একটা প্লেনকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এবার যে কোনো বইয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রপার্টি পেয়ে যাবে মিলার ইন্ডেক্সের জন্য। একটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা সব বই আছে, সমস্ত জেরক্সই আছে, দেখি রকম জাস্ট আমি একটুখানি বলে দিই, বাড়িতে করবে। বলছে সো দ্যাট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা, so that for a crystal of cubic symmetry, the direction HKL, ডিরেকশন বলছি আমরা, এটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, is perpendicular to HKL, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। দুটো ব্র্যাকেটের মিনিং আছে, একটা হচ্ছে ডিরেকশন HKL, তার মানে ওই ল্যাটিসের পয়েন্ট বোঝাচ্ছে কোন জায়গাতে ইন্টারসেপ্ট করছে, তো সেক্ষেত্রে HKL থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিচ্ছি। আর যখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেবো তখন সেটা একটা প্লেন। তো এটা দেখাতে বলেছে তোমাকে যে ফর এ ক্রিস্টাল অফ কিউবিক সিমেট্রি দ্য ডিরেকশন HKL ইজ পারপেন্ডিকুলার টু দ্য HKL। তো এটা দেখবে বইয়ে করে দেওয়া আছে, ছবি টুমি এঁকে করে দেওয়া আছে, নর্মাল টেনে যে সমস্ত জিনিসগুলো আমরা পড়েছি, ইকুয়েশন অফ দ্য প্লেন,
এইচকেএল প্লেনকে কিভাবে রিপ্রেজেন্ট করে, তো সেসব করে দেখবে ইয়েতে করে দেওয়া আছে বইয়ে, পরীক্ষাতে অনেকবার এসছে এটা। বেশ, তো আর যেটা করবে সেটা হচ্ছে বইয়ের যত রকম ওই মিলার ইন্ডেক্সেস বের করা যতগুলো প্লেনের স্ট্রাকচার বা ছবি দেওয়া আছে সেগুলো সব এক ধার থেকে করে ফেলবে, যতগুলো দেওয়া আছে। যেমন আমি দেখাচ্ছি কিছু, নোটে তো নেই এগুলো, নোটে নেই, বই দেখে দেখে করতে হবে। যেমন এই যে বইয়ে বিভিন্ন রকম প্লেনের ছবি দেওয়া আছে, বিভিন্ন রকম প্লেনের, আর প্রত্যেকটি প্লেনের আছে, নোটে নেই বলবো না, আছে। তো এরকম সব মিলার ইন্ডেক্সেস বের করেছে ছবি দিয়ে দিয়ে। হ্যাঁ, সব তো আমার করানো সম্ভব না, কারণ অনেক টাইম লেগে যাবে, মিলার ইন্ডেক্সের জন্য সারাদিন চলে যাবে আমাদের। তো শুধু প্লেনের মিলার ইন্ডেক্সেস নয়, আরো বেশ কিছু ক্যালকুলেশন, এই যে আগের পাতায় আরো, এবং এত সুন্দর 3 ডাইমেনশনাল ছবিগুলো এঁকেছে যে ভিজুয়ালাইজ করতে কিন্তু খুব সুবিধা হবে। সমস্ত প্লেনের মিলার ইন্ডেক্স বের করেছে, সুন্দর করা আছে। আর তারপরে বেশ কিছু প্রবলেম করেছে ওরা, যে বিভিন্ন কেসের ক্ষেত্রে মিলার ইন্ডেক্সেস যে ইন্টারপ্ল্যানার স্পেসিং সেগুলো বের করেছে। এই যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, a/√6, a/√2, a/√2, এরকম করে বেশ কিছু ইয়ে বের করেছে, এগুলো করে নিতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট খুব। কিন্তু আমি বললাম না, সলিড স্টেটে দুটো পার্ট থাকে, একটা প্রথম পার্ট থাকে, একটা শেষের পার্ট থাকে। তো ম্যাক্সিমাম ছেলেরাই প্রথম পার্ট থেকে অ্যান্সার করে ফেলে। 5 নম্বরের 5 থেকে 7 নম্বর তো প্রথম পার্ট থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে, 5-10 নম্বরের প্রশ্ন আসবে। আর তার সাথে একটা হয়তো আমাদের ওই সেকেন্ড পার্টের, যেখানে ওই আমাদের ওই কি জানো কেপি মডেল, বা আমাদের শেষের দিকে ওই আরো যেগুলো আছে আর কি, ক্রিস্টাল বন্ডিং এর যেগুলো আছে আমাদের, যে চেন দিয়ে দিয়ে যে ধরনের জিনিসগুলো করা আছে, এখানে ল্যাটিস ওই মানে ওই এফসিসি রেসিপ্রোকাল বা ওইগুলো থেকে আরে 5 নম্বর কোশ্চেন এসেছে দেখি। একদম শিওর, একদম যেটা মিলার ইন্ডিসেস এবং ওই এফসিসি বিসিসি যে রেসিপ্রোকাল ল্যাটিস দিয়ে, রেসিপ্রোকাল ল্যাটিসের সিলেবাস আছে, তো সেটাও করাবো। তো সেইগুলো দিয়ে একটা প্রশ্ন অলরেডি ছেলেরা পেয়ে যায়, শেষের দিকগুলো পরীক্ষা করে যায়, কিন্তু জেনারেলি অ্যান্সার করতে হয় না। কিন্তু কিছু জায়গা করতে হবে, যেমন আমাদের ফেরোম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক থেকে একটা প্রশ্ন আসে, আর সেটা খুব একটা কঠিন না। হ্যাঁ, তো ওই ল্যাঙ্গেমিন মডেল আছে, আর মেডেলান কনস্ট্যান্ট দিয়ে কিছু জিনিস আছে, সেগুলো দিয়ে একটা প্রশ্ন আসে। আয়নিক ক্রিস্টালের এক্সপ্রেশন ফর দা কোহেসিভ এনার্জি বলে না, আয়নিক ক্রিস্টালের বন্ড থিওরি, তো বন্ড থিওরিটা মাঝে মাঝে দেয়। ওই অতদূর পর্যন্ত, ওই জাস্ট ওখানে ফেরোম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক শুধুমাত্র অতদূর পর্যন্ত ছেলেরা সলিড স্টেটের প্রশ্ন কভার করে ফেলে পুরোটাই, তারপরে করে গেলেও আর নামানোর দরকার হয় না। কিন্তু দিয়েছে এখন তো আমাদের শেষের দিকেও কিছু আছে, ওই সুপার কন্ডাক্টিভিটি অ্যাড করেছে, তো করে গেলেও যে অ্যান্সার করতে হবে পরীক্ষা হলে তার কোনো মানে নেই, অপশন পাওয়া যাবে ওখানে। সলিড স্টেটের সাথে আর কি অপশন আছে এই পেপারের সাথে? কি একাই না আরো কেউ আছে? না, সলিড স্টেটে একাই তো। সলিড স্টেট পুরোটা একা, সিঙ্গেল পেপার? হ্যাঁ, পুরোটা একাই, স্পেশাল পেপার, এটা অনার্স কোর্স সিসি পেপার এটা তো। শিওর তো? হ্যাঁ, সলিড শুধু এই সবই তো আছে, আর তো কিছু নেই। আর ওই সুপার কন্ডাক্টিভিটি, ম্যাগনেটিজম ওইগুলো আছে লাস্টের দিকটা, তার প্রথম দিকে এগুলো। আচ্ছা, আর পুরো যদি সলিড স্টেট পেপার হয় তাহলে তাহলে অনেকটাই করতে হতে পারে, তাও অপশন পাওয়া যাবে, তাহলে অনেকটা করতে হবে। আমার এখনো সন্দেহ আছে পুরোটা সলিড স্টেট পেপার থাকার কথা নয়, আমার মনে হয় আরো কারোর সাথে মিক্স থাকার কথা। সলিড স্টেটের সাথে কোয়ান্টাম পেপার একটা আলাদা নাকি? পুরোটা সলিড স্টেট? হ্যাঁ, পুরোটা সলিড স্টেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু করতে হবে, তাহলে সবটা বাদ দেওয়া যাবে। হ্যাঁ, কি বল? প্রথম দিকগুলো কি বলছে বুঝতে পারছি। ওর নেটওয়ার্ক নেই, শোনা যাচ্ছে না। যাই হোক, কিছু বোঝা যাচ্ছে না। বেশ ঠিক আছে, বেশ আর একটা সিওর প্রশ্ন এখান থেকে পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক স্টাডি বা আমাদের ক্রিস্টালোগ্রাফিক ডিফ্রাকশন আর রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিস আসছি পরে, ক্রিস্টাল ডিফ্রাকশন কি? ব্র্যাগস ল। ব্র্যাগস ল, এটা কি করা হয় যে আমাদের ক্রিস্টালের যে গঠন, যে প্লেন, সেই প্লেনগুলো আমরা কনসিডার করতে পারি, যে অ্যাটমের পজিশন আছে, তো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা অ্যাটম, এই যে অ্যাটমের পজিশন, এই অ্যাটমের পজিশন অনুসারে আমরা প্লেন ডিফাইন করতে পারি। আমি বলতে পারি এটা একটা প্লেন, এরকম করে সামনের দিকে এগিয়ে এগিয়ে চলে আসছে, এটা একটা প্লেন,
এরকম। আর এটা আমার ইন্টারপ্লানার স্পেসিং ডি। আবার আমি এটাও বলতে পারি যে আমার এটা আমার একটা প্লেন, এটা আমার একটা প্লেন, এটা আমার একটা প্লেন, এরকম করে যে প্লেন মানে সিমেট্রি অনুসারে এইটাতে আমার ইন্টারপ্লানার স্পেসিং। তো এরকম অনেক অনেক প্লেন আমরা কনসিডার করতে পারি। আর সেই প্লেন গুলো কত রকমের প্লেন হতে পারে, ঠিক আছে, কত রকমের প্লেন হতে পারে সেটা দেখার জন্য এক্স রে ডিফ্রাকশন করা হয়, মানে এক্স রে ফেলা হয় নিকেল ক্রিস্টালের উপর, নিকেল অ্যাটম যেটা। তারপর শুধু নিকেল বলে না, নিকেলের ক্ষেত্রে তো আমাদের ইয়েতে করেছিল, ওই ডেভিসন আমরা এক্সপেরিমেন্টে করেছি। এখানে যেটা মেটেরিয়াল ইউজ করা হয়, কেসিএল, এনএসিএল, এই ধরনের মেটেরিয়াল গুলোকে তারা সিম্পল কিউবি প্যাটার্ন আছে নাকি বিসিসি আছে না এফসিসি আছে, এসব দেখার জন্য এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন ইউজ করা হয়। কিরকম করা হয়? সাপোজ আমার কাছে অ্যাটমস গুলো এইভাবে অ্যারেঞ্জ, এইভাবে অ্যাটম গুলো অ্যারেঞ্জ আছে, আরো আছে এরকম। আর গিভেন ওয়েভলেংথের এক্স রে ফেলা হলো। তো এখানে কোনো একটা, এটা তোমার প্লেন আছে, কারেসপন্ডিংলি ব্র্যাগের থিওরি অনুসারে অ্যাটম গুলো কারেসপন্ডিং প্লেন আছে, তো তুমি এটা একটা প্লেন কনসিডার করতে পারো, জাস্ট কনসিডারিং। এরকম প্লেন যে হয় তা হয় না, মানে প্লেন যে আছে তা বলা যাবে না, বলে যখন লাউস ইকুয়েশন পড়বো তখন ও ইন্ডিভিজুয়াল অ্যাটমের কথা বলে, ইলেকট্রনের কথা বলে, যে না প্লেন থেকে স্ক্যাটারিং হচ্ছে না, অ্যাটম থেকে ইন্ডিভিজুয়াল অ্যাটম স্ক্যাটারিং এর জন্য অংশগ্রহণ করছে, নো প্লেন ইজ দেয়ার। তো সেরকম ব্র্যাগস থিওরি আর তারপরে লাউস থিওরিতে আরো ডিটেলস আছে। তো এখান থেকে এক্স রে আসছে, এক্স রে ফেলা হলো গিভেন ওয়েভলেংথ, মানে নন ওয়েভলেংথ। আর এক্স রে ওয়েভলেংথ যেটা, সেটা আমরা জানি অর্ডার অফ 1 অ্যাংস্ট্রম, 1.66 অ্যাংস্ট্রম, এরকম এক্স রে ওয়েভলেংথ হয়। আর দেখা যায় এই যে ক্রিস্টালটা, সেটা কেসিএল হোক বা এনএসিএল হোক, যে ক্রিস্টাল হোক, কোনো একটা অ্যাঙ্গেলে ফেলা হলো, কোনো কোনো ক্ষেত্রে যে অ্যাঙ্গেলে ফেলা হলো সেই অ্যাঙ্গেলই, মানে ঠিক যতটা অ্যাঙ্গেলে ফেলা হলো ঠিক ততটা অ্যাঙ্গেলেই হাই ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে। মানে এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তখনই এখানে ইন্টেন্সিটি পাওয়ার চান্স থাকছে, পাওয়া যাবেই সেটা বলা হচ্ছে না, পাওয়ার চান্স থাকছে। তার মানে কি? তার মানে এখান থেকে এক্স রে আসছে, তো এই একটা অ্যাটম থেকে বা এই একটা প্লেন থেকে ইলেকট্রন আমাদের এক্স রে স্ক্যাটার করে ফেরত গেল। সিমিলারলি নিচের প্লেন থেকেও এখান থেকে আবার আসবে, তো আবার একটা অ্যাটম থেকে সে আবার ফেরত যাবে ওইদিক বরাবর। আর সেই যে রশ্মি দুটো, এটাকে দেখাচ্ছি আমরা আর একটা এক্স রে দেখাচ্ছি, এখানে আর একটা এক্স রে এখানে ফেললাম। আর একটা এক্স রে মানে এটার সাথে এটা আলাদা নয়, এটা একটাই এক্স রে, দুটো অ্যাটম থেকে স্ক্যাটার হয়ে যাচ্ছে আর কি। বা আমি সিম্পল এইভাবে দেখাতে পারি যে এটা একটা অ্যাটম থেকে এইভাবে যাচ্ছে ফেরত যাচ্ছে, আবার এটা থেকে এসে এই অ্যাটম থেকে ফেরত যাচ্ছে, এই যে এরকম। এটা এক্স রে আসছে, তো এখান থেকে স্ক্যাটার হয়ে যাচ্ছে, আবার নিচে ঢুকেছে, সেখান থেকে আবার এখান থেকে ফেরত যাচ্ছে। আর যদি এটা আমরা ভুলে যাই, এই অংশটাকে যদি আমরা ভুলে যাই, আর এখানে যদি আমার স্ক্রিন থাকে বা ডিটেক্টর থাকে, সাপোজ ডিটেক্টর থাকে, তাহলে এই দুটো রশ্মি হচ্ছে কোহেরেন্ট, কারণ ওরা একই উৎস থেকে বেরিয়ে এসছে, একই সোর্স থেকে বেরিয়েছে। তাহলে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষার মতো, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো, মানে এটা তোমার কাছে স্লিট, এটা একটা স্লিট, এখান থেকে রশ্মি যাচ্ছে, এখান থেকে রশ্মি যাচ্ছে, এরা যদি সমদশায় মিলিত হয় তাহলে তুমি এখানে উজ্জ্বল পাচ্ছ। তো এটাও ঠিক তাই, এই রশ্মিটা এরা যদি সমদশায় মিলিত হয় ওখানে, তাহলে ইন্টারফারেন্স প্যাটার্ন তুমি পাবে। এবং পাওয়া যায় সব ক্ষেত্রেই যে, এবং তুমি ডিটেক্টর রাখবে কোন জায়গায়, ডিটেক্টরটা কোন জায়গায় রাখবে, যত অ্যাঙ্গেলে ফেলেছো ঠিক তত জায়গায়, কারণ সেই অ্যাঙ্গেলে যদি তুমি রাখো তবেই এখানে ইন্টারফারেন্স পাওয়ার চান্স আছে। চান্স আছে কেন? কারণ পাথ ডিফারেন্সটাও ল্যাম্ডা গুণিতক হতে হবে, তবে তুমি পাবে, পাওয়ার চান্স আছে। কিন্তু যদি অন্য কোনো অ্যাঙ্গেলে চলে যাও তাহলে তুমি আর পাবে না, আর পাওয়ার কোনো চান্সই নেই। তাহলে এখান থেকে আর একটা বিমকে আমি এদিক বরাবর দিলাম, এর প্যারালালি ছড়িয়ে দিলাম। তো নাম দিয়ে দাও রশ্মিগুলো, এটা এ, আর এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা বি, আর এটা একটা দিয়ে দাও ডি, এটা দিয়ে দাও ই, আর এটা সি, এটা এফ, এরকম। আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ইন্টারপ্ল্যানার সেপারেশন দুটো, সেটা হচ্ছে ডি। হ্যাঁ, অন্য একটা প্লেন হতে পারতো, হতে তো পারি, বিভিন্ন প্লেন থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ফেলে দেখা হয়, তো অনেক অনেক ডি হতে পারে, অনেক অনেক থিটা হতে পারে। তো এটা তোমার থিটা, এটা তোমার থিটা, এটা তোমার ডি। এবার এই যে অ্যাঙ্গেলটা ফেলেছো, এই তলের সাথে এই অ্যাঙ্গেলটা মাপা হয়, মানে মেটার যেটা সারফেস তোমার ক্রিস্টালের, সেই ক্রিস্টালের সারফেস থেকে এই অ্যাঙ্গেলটাকে মাপা হয়, এবং সেম অ্যাঙ্গেলে এই দিক থেকে ডিটেক্টর রাখতে হবে তোমাকে। আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলা হয় এটা, মানে তলের সাথে যে অ্যাঙ্গেলটা করে। তাহলে এই রশ্মিটা আর এই রশ্মিটা এরা যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে তার তো কোনো মানে নেই, কারণ এদের মধ্যে যে দশা পার্থক্য আছে সেটা কত, বা পথ পার্থক্য কত সেটা দেখতে হবে। তাহলে এই যে রশ্মিটা আর এই যে রশ্মিটা এক্স রে যে বিম, সেই বিম দুটোর মধ্যে
পাথ ডিফারেন্স কত, আর সেটা বের করার জন্য এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, তাহলে এইটা হচ্ছে সেই অতিরিক্ত পথ, এক্সট্রা পাথ। কারণ এইদিকে চলে গিয়েছে আর একে এক্সট্রা এতটা পথ যেতে হয়েছে, তুমি এটা কাট করে দিয়ে মুছে দিয়ে যদি ওটা ওর লাগিয়ে দাও, সেট করে দাও, তাহলে এটা মিলে যাবে। এটাকে এখানে লাগিয়ে দাও, এটাকে এখানে লাগিয়ে দাও, তাহলে এটা অতিরিক্ত পথ। আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। কিভাবে? দুটো লাইনের মধ্যে এখানে দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তাদের পারপেন্ডিকুলার দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা হবে, এটা হচ্ছে রুল। তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটা, সো দিস অ্যাঙ্গেল শুড বি থিটা এন্ড দিস অ্যাঙ্গেল অলসো শুড বি থিটা। তাহলে এই যে রশ্মিটা, এটা যদি ডি হয়, তাহলে এটা হচ্ছে তোমার ডি সাইন থিটা, আর এটাও ডি সাইন থিটা, তাহলে 2d সাইন থিটা। হ্যাঁ, 2d সাইন থিটা। তো পাথ ডিফারেন্স, দ্য এক্সট্রা পাথ ডিফারেন্স উইল বি 2d সাইন থিটা। এখান থেকে তুমি ফেজ ডিফারেন্সও পেতে পারো। পাথ ডিফারেন্স যেটা, তার সাথে ফেজ ডিফারেন্সের রিলেশন হচ্ছে যে 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স ইকুয়াল টু ফেজ ডিফারেন্স। এটা হচ্ছে ফর্মুলা। 2 পাই ইজ ইকুইভ্যালেন্ট টু ল্যামডা, ল্যামডা মানে পূর্ণ, আর 2 পাই মানে সেটাও একটা পূর্ণ ফুল সাইকেল, আর ডেল্টা দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি করসপন্ডিংলি স্মল ডেল্টা পেয়ে যাবে। তো এটা 2d sin থিটা, এইটা হচ্ছে এক্সট্রা পাথ ডিফারেন্স। আর এটা যদি ল্যামডা হয় বা এল ল্যামডা হয়, আর n ইজ ইন্টিজার 1 2 3 যদি হয়, তাহলে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। তো অর্ডিনারি রিফ্রাকশনের সাথে এর পার্থক্য রয়েছে। অর্ডিনারি রিফ্রাকশনে কি হয়, অল দ্য রিফ্লেক্টেড ওয়েভস আর ইন ফেজ এন্ড দেয়ার আর নো ম্যাক্সিমা এন্ড মিনিমা। কোথাও তুমি ম্যাক্সিমা মিনিমা মানে জাস্ট রিফ্লেকশন হচ্ছে তো হচ্ছে, কিন্তু এখানে তা না। এখানে এটা একটা ওয়েভস, যেমন এক্স রে একটা ওয়েভস আসছে, তো ইন্টারপ্লানার স্পেসিং অনুসারে যেমন এদের যেটা গ্যাপ, সেই গ্যাপ অনুসারে যদি ল্যামডা হয়, এই গ্যাপটা যেটা অর্ডার, সেই অর্ডার অফ ল্যামডা হতে হবে। গ্যাপটা ম্যাক্সিমাম 6 অ্যাংস্ট্রম হতে হবে, তো 6 অ্যাংস্ট্রমের থেকে কম হতে হয় ওয়েভলেন্থটা। তো এক্স রে ওয়েভলেন্থ তো ওরকমই 1.6 এরকম, তাহলে তুমি ম্যাক্সিমাম মিনিমা পেতে পারো। তো দ্য ফেনোমেনা অফ ব্র্যাক রিফ্লেকশন সিমিলার টু দ্যাট অফ দ্য ডিফ্রাকশন, ওই জন্য এটাকে ডিফ্রাকশন প্যাটার্ন বলা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিফ্লেকশন হচ্ছে, কিন্তু যেহেতু ইন্টেন্সিটি সমদশা মিলিত হয়ে উজ্জ্বল তৈরি করছে, ইন্টারফারেন্স হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে ডিফ্রাকশন প্যাটার্নে সিমিলারলি হিসাব করা হয়। মানে এরকম তুমি পিক পাবে একটা, কোন একটা ডিটেক্টর যদি এই থিটা অ্যাঙ্গেলের রেখে, যেটা অ্যাকচুয়াল ক্রিস্টাল, তার সাথে থিটা অ্যাঙ্গেলের রশ্মি ফেলেছো তুমি গ্ল্যান্সিং অ্যাঙ্গেলে, আর সেইখানে থিটা দিয়ে ডিটেক্টর রাখো, তাহলে একটা পিক পেলে। এবারে ঘুরিয়ে দাও, আবার এক্স রে ফেলো, আবার একটা থিটা ম্যাচ করো, যে আবার ডিটেক্টর রাখো, আবার একটা পিক পাবে। এরকম বিভিন্ন জায়গায় যে ইন্টারফারেন্স হচ্ছে, যে ইন্টেন্সিটি তার দ্বিগুণ ইন্টেন্সিটি তুমি এই জায়গায় পাবে। তো এই যে ইন্টেন্সিটি বিভিন্ন রকম পিক পাচ্ছে, তো সেই পিক গুলো দেখে আমরা ডি বের করতে পারি, বিভিন্ন রকম ডি বের করতে পারি। তো যাই হোক, আমি আসি একটা, সেটা হচ্ছে ব্র্যাগস ডিফ্রাকশন কন্ডিশন 2d sin θ n ল্যামডা, আর n = 1 হলে সেটাকে বলে ফার্স্ট অর্ডার স্পেকট্রাম। ফার্স্ট অর্ডার স্পেকট্রাম। হ্যাঁ, তো 2d sin θ = ল্যামডা, এটাই অল ইন অল। যদি n এর জায়গায় তুমি 2 বসাও, তাহলে সেকেন্ড অর্ডার যে স্পেকট্রাম পাবে তার ইন্টেন্সিটি এতটাই কম যে সেটা আর মেজারেবল নয়। কিন্তু ইন্টেন্সিটি সামান্য হেরফের হবে, তুমি যদি থেকে সরাও, তাহলে সেটা গ্র্যাজুয়ালি, যেমন ডিফ্রাকশন প্যাটার্নের ইন্টেন্সিটি ডিক্রিজ করে দুপাশ বরাবর গেলে, ঠিক সেরকম ডিফ্রাকশন প্যাটার্ন তুমি এখানে পাবে। তো এটাকে বলা হয় ব্র্যাগস ডিফ্রাকশন কন্ডিশন 2d sin θ = n ল্যামডা। এবার এটার হেল্প নিয়ে কিভাবে তুমি এখান থেকে ল্যামডা জানো, তুমি এখান থেকে থিটা জানো মানে কত অ্যাঙ্গেলে তুমি ফেলেছো সেটা তুমি দেখতে পাচ্ছ, আর ঠিক সেম অ্যাঙ্গেলে ডিটেক্টর রেখেছো, তো সেম হতে হবে দুটোকে। আর ডি বের করতে পারো, আর ডি মানে ইন্টারপ্লানার স্পেসিং। তাহলে এইভাবে তুমি ক্রিস্টালটাকে রেখে একবার ডি বের করলে, এবার অন্যভাবে আর একবার ডি বের করো। ধরে নাও তোমাকে যে এই কন্ডিশন ইজ ফিক্সড, নাও ব্র্যাগস কন্ডিশন ইজ ফিক্সড। এবার তুমি কি করলে, একটা সিম্পল কিউবিক ক্রিস্টাল, সাপোজ কেসিএল, তুমি কেসিএল নিয়ে আর কেসিএল এর মধ্যে কি, সাপোজ তোমার কাছে এরকম কেস এরকম আছে, আর বিভিন্ন জায়গায় অ্যাটম বসে আছে, আর তুমি তার প্লেন কনসিডার করছো। তো আমি জাস্ট নাম দিয়ে দিই, প্রথমে এ, বি, এটাকে দিচ্ছি সি, এটাকে দিচ্ছি ডি, আর নিচে দিচ্ছি এটা ই, এফ, জি অ্যান্ড এইচ। এই মোটামুটি আমি সবকটা এর নাম দিলাম।
এবার বিভিন্ন রকম সেট তুমি তৈরি করো। ফার্স্ট সেট যেটা সেটা হচ্ছে প্লেন এ বি ই এফ, এ বি ই এফ, তার মানে এইটা দিস প্লেন এ বি ই এফ, এটা একটা প্লেন সেট বানাচ্ছ। সিডিএইচজি, সিডিএইচজি তার মানে এটা দিস প্লেন, তো সিডিএইচজি এটা একটা প্লেন, ছোট করে পাশে আঁকছি, এটা একটা প্লেন, এটা একটা প্লেন। সিমিলারলি আরো তুমি এরকম 6খানা প্লেন পাবে সেম যাদের ইন্টারপ্লানার সেপারেশন হচ্ছে ডি, বিকজ ইট ইজ মানে দ্যাট ইজ কনস্ট্যান্ট, যেটা সেটা হচ্ছে ডি তোমার। তাহলে এইটা আর এইটা, তাহলে তুমি এর নাম দিয়ে দাও এ বি সি ডি, এটা একটা এ বি সি ডি। আবার বটম যেটা সেটা হচ্ছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, লেফট রাইট হয়েছে। আর হচ্ছে তোমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক, তো বিসি জিএফ, বিসি জিএফ অ্যান্ড এই এই ডি এইচ ডি, এই 6খানা সেট তুমি একটা তৈরি করলে। হ্যাঁ, আর লেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কনজিকিউটিভ প্লেনস বি d1, ঠিক আছে। আর এদের যে ফ্যামিলি এটা হচ্ছে d1 বলছো, ইন্টারপ্লানার স্পেসিং যেটা d1, আর এদের যে ফ্যামিলি, সে ফ্যামিলি রিপ্রেজেন্টেড বাই 1 0 0। এইভাবে আমরা কিভাবে দিয়েছিলাম, ফ্যামিলিগুলো ট্রায়াঙ্গেল দিয়েছিলাম, পুরো ফ্যামিলিকে আমরা 1 0 0 দিয়ে রিপ্রেজেন্ট করতাম। মানে এক একটা প্লেনকে তুমি 1 0 0 1 0 1 1 0 0 0 0 1 ঠিক এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই ফ্যামিলিগুলোকে তুমি এইভাবে ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তাই তো করেছিলাম না, থার্ড ব্যাকে দিয়েছিলাম, মনে পড়ছে না, ভুলে গেলাম যে, দেখে একবার কি দিয়েছিলাম, থার্ড ব্যাকে দিয়েছিলাম, সেকেন্ড ব্যাকে দিয়েছিলাম, যখন পজিশনটা করেছিলাম তখন ট্রায়াঙ্গেল দিয়েছিলাম এরকম। তো এবার সেকেন্ড সেট কনসিডার করো। তো সেকেন্ড সেট কি, এটা ফার্স্ট সেট, সেকেন্ড সেটে একটু কমপ্লিকেটেড দেখে মনে হতে পারে তোমার, এ ডি জি এফ, এ ডি জি এন্ড এফ, তার মানে কি, তার মানে ঠিক এরকম, এই যে এইরকম তুমি প্লেন কনসিডার করছো, এ ডি জি এফ। আশা করি ভিজুয়ালাইজ করা যাচ্ছে, 3 ডাইমেনশনাল ফিগার, ইচ্ছা করে একটা প্লেন, তো এ ডি এন্ড জি এন্ড এফ, এরকম প্লেন তুমি কনসিডার করছো। এবং এইরকম যতগুলো প্লেন আছে তুমি তারপরে আরো প্লেন এরকম করতে পারো। আর এই যে প্লেন, সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, ইনক্লাইন্ড অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। এর সাথে যে নর্মাল, এটা যেটা নর্মাল, আর এই লোয়ার প্লেনে যেটা নর্মাল, দ্যাট নর্মালের মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে 45 ডিগ্রি। মানে যদি প্লেনটা এরকম থাকতো, তাহলে যে অ্যাঙ্গেলে থাকতো, প্লেনটা হেলে আছে, তো কত কোণে হেলে আছে, দ্য প্লেন ইজ ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এখান থেকে যদি তুমি নর্মাল টানো একটা, তাহলে সেটা একটা তুমি নাম দিয়ে দিতে পারো এই প্লেনের একটা বিন্দু, সাপোজ সেটা পি, আর সিটা কি দিয়েছি আমি, সেটা এই বিন্দুটা, তাহলে তুমি এখান থেকে এই যে একটা নর্মাল দিয়ে দাও আর কি, হ্যাঁ নর্মাল যেটা, আর সেটা হচ্ছে তোমার ওই D2, হ্যাঁ D2 ইন্টারপ্লানার স্পেসিং যেটা, সেটা হচ্ছে D2। তাহলে যদি আবার জিওমেট্রি আঁকা শুরু করো তুমি D1 D2 দিয়ে, তাহলে দেখবে যে D2 বাই D1 ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। আবার সেই 3 ডাইমেনশনাল ফিগার আঁকতে হবে তোমাকে, D1 D2 দেখাতে হবে। D1 মানে হচ্ছে এই দুটো প্লেনের মধ্যে ইন্টারপ্লানার স্পেসিং, আর D2 যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটো প্লেনের মধ্যে, মানে এরকম যত প্লেন আছে তাদের মধ্যে ইন্টারপ্লানার স্পেসিং, আর তাদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে D2 বাই D1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে D2 ইজ ইকুয়াল টু D1 বাই √2। তার মানে কি, তার মানে এইরকম প্লেন যদি কনসিডার করো, তাহলে তাদের মধ্যে যেটা রিলেশন সেটা হচ্ছে আগের যেটা D1 বেরিয়েছিল তোমার, মানে সিম্পল যেটা প্লেন কনসিডার করেছিল তাদের থেকে D1 বাই √2। সিমিলারলি তুমি আর একটা থার্ড সেট কনসিডার করতে পারো, AFH, AF আর H, তার মানে ঠিক এরকম আর একটা ছবি দেখাই পাশে, এটা A, আর এটা তোমার F, আর এটা তোমার H, তার মানে এই তিনটে, এই যে দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল এইটা। আর এখানেও তুমি জিওমেট্রি ইউজ করো, এটা তুমি আবার সেই ইন্টারপ্লানার স্পেসিং বের করো, D3 বের করো, তো এখানে আবার D3 বাই D1 ইজ ইকুয়াল টু সাম কিছু একটা কনস্ট্যান্ট বেরোবে, তো এটা যদি জিওমেট্রির সাহায্যে হেল্প নাও,
তাহলে বেরোবে d3 is equal to d1 by root 3 এরকম বেরোবে। তাহলে d1 যত রকম প্লেন কনসিডার করতে পারো তুমি সেই সমস্ত সেটগুলোকে তুমি ব্র্যাক্স ল ইউজ করে অনলি ইউজ দ্য জিওমেট্রি, এখানে কোনো মানে এক্সপেরিমেন্টাল কিছু নেই, জাস্ট জিওমেট্রি ইউজ করো, জাস্ট তো জিওমেট্রি ইউজ করো। তো d2 d3 d1 এদের মধ্যে যে রেশিও পাবে সেটা কত, 1 by d1 plus is to 1 by d2 is to 1 by d3, এদের যেটা রেশিও সেটা হচ্ছে 1 is to root 2 is to root 3, 1 is to root 2 is to root 3, এটা from the geometry, ঠিক আছে, from the geometry। তার মানে কি, যদি এইরকম প্যাটার্ন হয় তোমার, যদি কেসিএল এর স্ট্রাকচার এরকম হয়, তাহলে তার যে ইন্টারপ্লেনার গ্যাপ যেগুলো সেগুলো এরকম হওয়ার কথা, যেটা মিলার ইন্টারফেস বলছে, তার জিওমেট্রি বলছে, তার স্ট্রাকচার বলছে, ল্যাটিস পয়েন্ট বলছে, এরকম হওয়ার কথা কেসিএল এর যেটা স্ট্রাকচার। কিন্তু ব্র্যাক্স বলেছে যে আমি যদি রিফ্রাকশন করি তাহলে ডিফারেন্ট প্লেন আমি কনসিডার করতে পারি, আর ডিফারেন্ট ডি আমি বের করতে পারি, বিকজ আমাদের যেটা কন্ডিশন, ব্র্যাক রিফ্রাকশন কন্ডিশন যেটা, সেটা হচ্ছে 2d sin থিটা 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, 2d sin theta is equal to n lambda, তার মানে lambda is given, lambda is known, but theta is different, আর theta is different, so d should be different, lambda is constant, n is 1, তো n এর মান যদি 1 হয় তো 1 ফিক্স করে দাও তুমি, এটাকে আর নেবো না আমরা। তো থিটা ফিক্সড, থিটা কত, থিটা তুমি যে কেসিএল এর ক্রিস্টাল নিয়েছো, সাপোজ এটা এরকম কিছু একটা ক্রিস্টাল নিয়েছো, তাতে তুমি এইভাবে এক্সরে ফেলেছো, আর তারপরে ও ফেরত গিয়েছে, তার মানে কি, কখনো এই প্লেন তুমি কনসিডার করেছো, সো দিস ইজ দ্য গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, মানে যে অ্যাঙ্গেল তুমি ফেলেছো আর কি, তল ঘেঁষে যে অ্যাঙ্গেলে ফেলেছো। তো সেই ক্ষেত্রে তুমি এফএমএ দেখলে যে মানে বিভিন্ন রকম প্লেন তুমি এটা ঘুরিয়ে দিলে তাহলে একটা অন্য থিটা পেলে, এরকম যদি প্লেন হয় তাহলে এটা তোমার থিটা, যদি তোমার প্লেনটা এরকম হয় এরকম করে ফেরত যায় তাহলে দিস ইজ ইউর থিটা। তো থিটা তুমি মাপতে পারো এইভাবে, বিভিন্ন রকম থিটা। তো সেই থিটাটা ডাইরেক্ট মেজার করতে পারো, সেই থিটার কত ভ্যালু, it's 1 by d1 to 1 by d2, সেই থিটা মেজার করে বেরোবে একটা থিটা 1 সাপোজ 5.22 ডিগ্রি, এটা একটা থিটা বেরিয়েছে, এবং সেখানে তুমি একটা পিক পেয়েছো, কেসিএল নিয়েছো। আবার থিটা 2 ক্রিস্টালটাকে একটু চেঞ্জ করেছো, দিয়ে দেখলে এইদিকে যদি 7.30 ডিগ্রি হয় তাহলে তুমি আবার একটা পিক পেয়েছো, জাস্ট রোটেট দ্য ক্রিস্টাল অ্যান্ড এক্সরে ফেলেছো তুমি কেসিএল স্ট্রাকচার নিয়ে, থিটা 2 তো তুমি আবার একটা পিক পেয়েছো, তখন আবার ইন্টারফারেন্স হয়েছে। থিটা 3 সেটা কত 9.05 ডিগ্রি, আবার একটা পিক পেয়েছো, তার মানে কি এই থিটা 3 তে যদি ফেলো তাহলে ওই 2d sin theta is equal to n lambda হয়েছে এবং সেম অ্যাঙ্গেল হয়েছে, তার মানে ইন্টারফারেন্স হয়েছে। আর ফর্মুলা বলছে যে ফার্স্ট অর্ডার ডিফ্রাকশনের ক্ষেত্রে 2d sin theta is equal to n lambda, তাহলে 1 by d1 প্রথম তার ক্ষেত্রে ল্যামডা তো সবার সমান, তাহলে থিটা সবার আলাদা, তাহলে সবার ডি আলাদা। তো প্রথমটার ক্ষেত্রে 1 by d1 is to 1 by d2 is to 1 by d3, তাহলে কত sin 5.22 ডিগ্রি is to sin 7.30 ডিগ্রি is to sin 9.05 ডিগ্রি। আর যদি এগুলো ক্যালকুলেটর টিপে দেখো তাহলে এর ভ্যালু বেরোবে 0.09 is to 0.13 is to 0.16, sin 5 ডিগ্রি, sin 7 ডিগ্রি, sin 9 ডিগ্রি, ক্যালকুলেটর টিপে এরকম ভ্যালু পাবে। আর যদি কমন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো এগুলোকে তাহলে এদের ভ্যালু বেরোবে 1 is to 1.4 is to 1.73 এরকম বেরোবে যদি কমন ফ্যাক্টর দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করি। 1 is to 1.4 is to 1.7, আর তার মানে হচ্ছে 1 is to root 2 is to 1/3, যেটা এখানে বেরিয়েছিল। তাহলে ব্র্যাক যেটা জিওমেট্রির সাহায্যে বলে দিয়েছে যে না এরকম হওয়া উচিত, আর এক্সপেরিমেন্টালি এক্সরে ডিফ্রাকশন করে এটা পাওয়া গেছে, তাহলে কনসিডার করা হলো ঠিক আছে, তাহলে এরকম বেরোনো উচিত তখনই যদি এটা সিম্পল কিউবিক টাইপের হয়, কারণ সিম্পল কিউবিক টাইপের হলে d1 d2 এর এতগুলো পারমিটেশন তুমি পেতে পারো, 1 is to root 2 is to root 3 পেতে পারো। আর এক্সপেরিমেন্টালি বলছে এক্সরে ফেলে তো 1 is to root 2 is to root 3 পাচ্ছি এক্সপেরিমেন্টালি। সো এটাকে বলে ক্রিস্টালোগ্রাফিক স্টাডি, মানে এক্সরে ডিফ্রাকশন করে যে কোথায় কোথায় অ্যাটম বসে আছে, তাদের স্পেসিং কি হতে পারে, তাদের প্লেন কি কনসিডার করতে পারো তুমি, সেক্ষেত্রে তুমি এইভাবে d1 d2 d3 বের করতে পারো। সেটা স্ট্যান্ডার্ড একটা টেকনিক যেটা ফিজিক্সের লোক, কেমিস্ট্রির লোক সবাই মানে বিভিন্ন NaCl, হ্যাঁ KCl বা আদার্স যে সমস্ত মেটেরিয়ালস গুলো আছে
বিভিন্ন মেটেরিয়ালস আছে তাদের গঠন জানার জন্য এক্স রে ডিফ্রাকশন করা হয়। কিন্তু ডিফ্রাকশনের যেটা মেন ইয়ে ছিল সেটা ছিল প্লেন কনসিডার করে, যে কোন একটা পার্টিকুলার প্লেন থেকে রিফ্রাকশন হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্লেন থেকে রিফ্রাকশন হচ্ছে। কিন্তু লাউস ডিফ্রাকশন প্যাটার্ন অনুসারে কি বলা হয় যে না, এক্সরে যেটা পড়ছে সেটা ইন্ডিভিজুয়াল অ্যাটম দ্বারা স্ক্যাটার্ড হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম থেকে স্ক্যাটার্ড হচ্ছে, এবং আরো সেটাকে মানে কি বলবো, রিফ্লেক্টিং প্লেনটাকে কল্পনা করে আরো এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাটম ধরে স্ক্যাটারিং করে আরো সফিস্টিকেটেড ওয়েতে ডিফ্রাকশনের কন্ডিশন গুলো বের করেছিল, এবং সেই কন্ডিশন থেকে ব্র্যাক্স ডিফ্রাকশনে ফেরত আসা যায়, এমনটা নয় যে সেটা ব্র্যাক্স ডিফ্রাকশনে আসা যাবে না, ফেরত আসা যায়। তো সেটাকে বলে লাউস ডিফ্রাকশন বা ইকুয়েশনস অফ ডিফ্রাকশন অফ এক্স রে। এটা একটা প্রশ্ন দেয়, এটা একটা গ্যারান্টি প্রশ্ন থাকবে পরীক্ষায়, যে ডিরাইভ দ্য লাউস ইকুয়েশন অফ ডিফ্রাকশন অফ এক্স রে এন্ড অবটেন ব্র্যাক্স ডিফ্রাকশন কন্ডিশন ফ্রম देम। এটা একটা শিওর কোশ্চেন থাকবে, তো বলবো তো ওটা আজকে কন্টিনিউ এখন করবো কি তো, করবে 9টা পেরিয়ে? নিতে পারবি তো? নর্মাল বল 3/7 বল, ছেড়ে দেন আজ। ছেড়ে দেবো আজ ছেড়ে তাহলে একটা, দেন, বলছি পরীক্ষা হবে আমাদের। হ্যাঁ আগে এক্সাম আছে কালকে ইন্টারনাল এক্সাম অফলাইনে কলেজে, ওটাই বলছি। কালকে কলেজে ইন্টারনাল এক্সাম? হ্যাঁ স্যার, অফলাইনে তাও। অফলাইনে ইন্টারনাল এক্সাম, ভালো তো, দে হ্যাঁ স্যার। প্রথমবার, বহুদিন পরীক্ষা দিসনি তো, দেখে দেখে লিখে 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 হাত তো আর চলছে না। এবার একবার না দেখে লেখ, তবে তো ভালো হবে, বুঝতে পারবি যে কেমন পড়াশোনা চলছে। একমাত্র আমাদের কলেজে অফলাইনে এক্সাম, বাকি সব কলেজে আসে না। কেন? তাই? সব কলেজে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। সেটা তাহলে অন্যায় করেছে। সমস্ত কলেজে যদি আমাদের অনলাইন, অনলাইনে। হ্যাঁ সমস্ত কলেজে যদি অনলাইন হয় তাহলে তোদের কলেজে অফলাইন হলে তাহলে সেটা অন্যায় হয়েছে, তাহলে নাম্বার তো হেরফের হয়ে যাবে। বেশ সবাই এক জায়গায় দিস তো, অত নিশ্চয়ই কড়াকড়ি হবে না, অত কড়াকড়ি নিশ্চয়ই হবে না। ঠিক আছে, বেশ ঠিক আছে, ছেড়ে দিলাম।